শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প, আর গল্পের ভেতর জীবন। নমস্কার। কিছু অন্ধকার থাকে যা দেখলে, কিছু অন্ধকার থাকে যা আলো দেখলেও ফিকে হয় না, কিছু ছায়া থাকে যা কখনো চলে যায় না। আজ আমরা ঢুকতে যাচ্ছি সেই অজানা জগতে, যেখানে মানব দানব ঘুরে বেড়ায় মানুষের আকারে, কিন্তু হৃদয় এবং মন রয়েছে অন্ধকারে। সাহস থাকলে খোলা, কারণ যা দেখছেন, সাহস থাকলে চোখ রাখুন খোলা, কারণ যা দেখছেন তা শুধুই গল্প নয়, হয়তো তা ধীরে ধীরে আপনাদের কাছে এসে দাঁড়াচ্ছে। শোনার জন্য প্রস্তুত হন, এটি মানব দান। যাকে বলে মিশুক এলো, অ্যাটর্নি অবিনাশ বাবু সে প্রকৃতির মানুষ ছিলেন না। কেউ তাকে হাসতে দেখেনি। রোগাসোগা লম্বাটে চেহারা, সর্বদাই গম্ভীর মুখে থাকেন, কথাবার্তা কন খুবই কম। তবু লোকে তাকে অপছন্দ করে না। তার সহ্য শক্তি ছিল যথেষ্ট। যখন কোনো আসরে গিয়ে বসতেন, কোনো রকম অন্যায় কথা বা যুক্তিহীন তর্কই তাকে বিচলিত করতে পারত না। অতি গম্ভীর মুখে তার শান্ত ও মিষ্ট চোখ দুটি সকলকে আকর্ষণ করত। নিজের প্রকৃতির মাধুর্যকে তিনি চেহারায় ও কথাবার্তায় প্রকাশ করতে পারতেন না বটে, কিন্তু সেটা বিশেষ রূপে ফুটে উঠত তার অনেক সদয় ব্যবহারের ভিতর দিয়ে, কারণে বা অকারণে। অবিনাশবাবুর মন যেদিন কিঞ্চিত খুশি থাকত, সেদিন এক পেয়ালার পরেও তিনি আর এক পেয়ালা চা পান করবার ইচ্ছা প্রকাশ করতেন, এবং সেদিন দ্বিতীয় পেয়ালা চা পান করতে করতে তিনি নিজের কথাবার্তার মাত্রাও বেশ কিছু বাড়িয়ে না ফেলে পারতেন না। তিনি সহজে কারোর সাথে মিশতেন না, কিন্তু একদিন যার সঙ্গে মেলামেশা করতেন, সে হয়ে থাকতো তার চিরদিনের বন্ধু। এর ঠিক উল্টো প্রকৃতি ছিল তার বন্ধু সদানন্দবাবুর। তার মুখও যেমন, কথাবার্তাও তেমনই সর্বদাই হাসি খুশি মাখা। সামাজিকতায়, পাঁচজনের সঙ্গে মেলামেশায় ও নানা রকম গল্প গুজবে তিনি ছিলেন যাকে বলে অদ্বিতীয়। বাইরে থেকে দেখলে মনে হতো না যে অবিনাশবাবুর সঙ্গে সদানন্দবাবুর স্বভাবের মিল আছে কোথাও, অথচ এরা দুজনেই ছিলেন দুজনের বিশেষ বন্ধু। সরস ও নিরস চেহারার ভিতরে এমন ঘনিষ্ঠ বন্ধুত্ব দেখা যায় না সচরাচর। তাদের একটা মস্ত অভ্যাস ছিল, সেটা হচ্ছে দুই বন্ধুতে মিলে কলকাতার পথে বিপথে বেরিয়ে বেড়ানো। তারা যখন বেরিয়ে বেড়াতেন, তখন দেখলে মনে হতো তাদের দুজনেরই ধাত বুঝি একই রকম। দুজনেই গম্ভীর, বোবার মতো নির্বাক। পৃথিবীর কোনো কিছুর দিকেই তাদের প্রাণের টান আছে, এবং তারা যে পরস্পরের সঙ্গসুখ উপভোগ করছেন, এ কথা তাদের মুখ দেখে বোঝা অসম্ভব ছিল। অথচ সন্ধ্যার সময়ে দুজনে মিলে একটিবার বেরিয়ে আসতে না পারলে দুই বন্ধুরই প্রাণ যেন ছটফট করতে থাকত। ব্লটিংয়ের ওপরে কালির ফোঁটা যেমন ক্রমে বড় হয়ে ছড়িয়ে পড়ে, আজকাল কলকাতা শহরের আকারও তেমনই বড় হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এক একটি এমন নতুন পল্লী তৈরি হয়েছে, যার ফিটফাট পরিষ্কার ঝরঝরে রূপ দেখলে চোখ যেন জড়িয়ে যায়। পুরনো কলকাতা শহরের সঙ্গে এ পল্লীগুলো যেন কিছুতেই খাপ খায় না। ঠিক যেন কোনো কয়লার মতো কালো ও ছেঁড়া খোড়া কাপড় পরা একটি মেয়ের গায়ে জড়ো আর গয়না সাজিয়ে দেওয়া হয়েছে। এরকমই একটা নতুন তৈরি পল্লীর ভিতর দিয়ে সেদিন বৈকালে অবিনাশবাবু ও সদানন্দবাবু একসঙ্গে বেড়াতে বেড়াতে চলেছিলেন। খানিকক্ষণ পরেই তারা একটি অদ্ভুত আকার বাড়ির সামনে এসে দাঁড়ালেন। ওরকম একটা নতুন পল্লীর ভিতরে এমন মান্ধাতার আমলের আশ্চর্য বাড়ি প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করে। বাড়িখানা দেখলেই বোঝা যায় তার বয়স 100 বছরের কম নয়, এবং গেল 50 বছরের ভিতরে
সে বাড়ির গায়ে যে রাজমিস্ত্রি হাত দিয়েছে এমন প্রমাণও নজরে পড়ে না। প্রকাণ্ড দোতলা বাড়ি, অথচ তার দোতলায় জানালা আছে মোটে 4টে। একতলায় আছে গুটি দুয়েক জানালা ও একটি মস্ত সদর দরজা। ফুটপাতের ওপরে বাড়ির সামনে এধার থেকে ওধার পর্যন্ত একটি লম্বা রোয়াক একটানা চলে গিয়েছে। সেই রোয়াকের ওপরে পানওয়ালা, বনিওয়ালা ও ফুলুরিওয়ালারা নোংরা দোকান সাজিয়ে বসেছে এবং রাত্রে মোটে ও ভবঘুরেরা সেখানে আরামে গা ঢেলে দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে সুখের স্বপন দেখে। বাড়ির সদর দরজা প্রায় সর্বদাই বন্ধ থাকে এবং স্কুলের ছেলেরা দরজার কাঠের উপরে ছুরি দিয়ে নিজেদের নামকে অমর করবার চেষ্টা করে যায়। বাড়ি ও তার বাসিন্দারা এসব অত্যাচার নির্বিবাদে সহ্য করে। নিজের বেতের ছড়িটা তুলে এই বাড়িটা দেখিয়ে দিয়ে সদানন্দ বললেন, অবিনাশ, এই বাড়িটা কোনোদিনও তুমি লক্ষ্য করেছো কি? সদানন্দের কথা শুনে অবিনাশের মুখের ভাব যেন একটু বদলে গেল। তিনি খালি বললেন, কেন বলো দেখি? সদানন্দ বলতে লাগলেন, এই কিছুদিন আগেকার কথা। পুজোর সময় বাইরে বেড়াতে গিয়েছিল। কলকাতায় যখন ফিরলুম তখন শেষ রাত। ট্যাক্সি করে নিজের বাড়ির দিকে আসছিলাম। পথের পর পথ, নির্জন ও ঘুমন্ত। পথের পর পথ যেন কোনো অদৃশ্য শোভাযাত্রার আলোর মালা সাজিয়ে গ্যাস পোস্টগুলো দাঁড়িয়ে আছে সারি সারি। পৃথিবীতে যে জীবন্ত মানুষ আছে তা প্রমাণিত করবার জন্যে একটা পাহারাওয়ালার লাল পাগড়ি পর্যন্ত দেখা দিলে না। অন্তত একজনও চলন্ত মানুষ দেখবার জন্য আমার প্রাণ মন যখন ব্যাকুল হয়ে উঠেছে, তখন রাস্তার মোড়ে হঠাৎ দেখতে পেলুম দুটো মূর্তিকে। প্রথম মূর্তিটা মাথায় বেঁটে সেটে খুব তাড়াতাড়ি হনন করে এগিয়ে আসছে। অন্য মূর্তি হচ্ছে একটি ছোট মেয়ের, বয়স এই 8-10-এর বেশি হবে না। সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছিল। রাস্তার বাঁকের মুখে দুজনেই দুজনের উপর গিয়ে পড়ল। ধাক্কা খেয়ে মেয়েটি ফুটপাতের উপরে উপুড় হয়ে পড়ে গেল। অবিনাশ, তার পরের কথা তুমি হয়তো বিশ্বাস করবে না, কারণ সেই বেঁটে লোকটা সেই কচি বাচ্চার গায়ের উপর 2 পা রেখে উঠে দাঁড়ালো। তারপর খুব সহজভাবে তাকে 2 পায়ে থেঁতলে নির্বিকারের মতন আবার পথ চলতে লাগলো। মেয়েটি পাড়া কাঁপিয়ে আর্তনাদ শুরু করে দিলে। রাগে আমার সর্বশরীর জ্বলে গেল। টপ করে গাড়ি থেকে নেমে পড়ে ছুটে গিয়ে তার কোটের গলাটা সজোরে চেপে ধরলুম। কিন্তু তার মুখের পানে তাকিয়ে আমার সারা দেহ শিউরে উঠল। অবিনাশ, সে মুখ মানুষের মুখ নয়। মানুষের ছাঁচে গড়া সে যেন কোনো অজানা হিংস্র জানোয়ারের মুখ। আমি তার গলা চেপে ধরতেই সে ফিরে দাঁড়িয়ে যে দৃষ্টিতে আমার দিকে চেয়ে দেখল, তাও এক ভয়ানক অমানসিক ভাবে ভরা। কিন্তু আমি যখন তাকে আবার ঘটনাস্থলের দিকে টেনে নিয়ে চললুম, তখন সে আমাকে কোনো রকমে বাধা দেবার চেষ্টা করলে না। ঘটনাস্থলে তখন মেয়েটির কান্না শুনে অনেক লোকজন এসে জড়ো হয়েছে। মেয়েটি এই অসময়ে বাড়ি থেকে বেরিয়েছিল পাড়ার এক ডাক্তার ডাকবার জন্য। তার বাড়িতে নাকি কার খুব বাড়াবাড়ি অসুখ। ডাক্তারকে খবর দিয়ে ফেরবার মুখেই এই কাণ্ড। ইতিমধ্যে ডাক্তারও এসে হাজির। সব শুনে তিনিও লোকটার দিকে রুখে এগিয়ে গেলেন, কিন্তু তার চেহারা দেখে ভয়ে চমকে ও থমকে দাঁড়িয়ে পড়লেন। ডাক্তারের মুখ দেখেই বুঝলুম এই নৃশংস জীবটাকে উচিত মতো শিক্ষা দেবার জন্য তার হাত দুটো নিষ্পিস করছে, কিন্তু তার সাহসে কুলোচ্ছে না। পথে এসে যারা জড়ো হয়েছিল তারাও সবাই রেগে আগুন হয়ে উঠেছিল, কিন্তু এই মূর্তিমান নরপিশাচের চেহারা দেখে তাদের সকলের বুকের রক্ত যেন জল হয়ে গেল। আমি লোকটাকে ডেকে বললুম, আপনার মতো পাষণ্ড দুনিয়ায় আমি দুটো দেখিনি। আপনি মানুষের সমাজে থাকবার যোগ্য নন। দেখুন মশাই, এই সামান্য একটা দৈব দুর্ঘটনা নিয়ে আপনারা এত বেশি গোলমাল করবেন না। আপনি কি করতে চান? আপনাকে নিয়ে থানায় যেতে চাই। মশাই,
থানায় গিয়ে কোনো ভদ্রলোকই মান খোয়াতে রাজি হয় না। কিছু টাকা পেলে যদি আপনাদের স্বাদ মেটে তাহলে আমি টাকা দিতে রাজি আছি। আমরা সবাই মিলে স্থির করলাম ক্ষতিপূরণের জন্য লোকটাকে 100 টাকা দিতে হবে। টাকার পরিমাণ শুনে লোকটা প্রথমে কিছু ইতস্তত করতে লাগলো, কিন্তু সকলের মারমুখ মূর্তির দিকে চেয়ে শেষটা সে রাজি হয়ে গেল। বললে, তাহলে আপনারা আমার সঙ্গে আসুন, আমার বাড়িতে গেলেই টাকা পাবেন। তার সঙ্গে সঙ্গে আমরা সবাই অগ্রসর হলাম। কিন্তু সে আমাদের কোথায় নিয়ে এলো জানো অবিনাশ? এই বিদঘুটে বাড়িটার সামনে, দরজার সামনে দাঁড়িয়ে পকেট থেকে একটা চাবি বের করে দ্বার খুলে সে ভিতরে ঢুকে গেল এবং খানিক পরেই একখানা চেক হাতে নিয়ে ফিরে এলো। তিনি শুধু আমরাই জানি এমন লোক নন, এই শহরের একজন বিখ্যাত মাননীয় ব্যক্তি। আমি বিস্মিত স্বরে বললুম, মশাই, ব্যাপারটা বড় গোলমেলে বলে মনে হচ্ছে। কার চেক আপনি কাকে দিচ্ছেন? লোকটা বিশ্রীভাবে দন্ত বিকাশ করে বললে, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদের সঙ্গে আমি নিজেই গিয়ে চেকখানা ভাঙিয়ে দিতে রাজি আছি। আমরা তাই করলুম। তাকে নিয়ে তখনকার মতন আবার বাড়িতে ফিরে এলুম। তারপর যথাসময়ে ব্যাংকে গিয়ে আমি নিজের হাতে চেকখানা দাখিল করলুম। আমার দৃঢ় বিশ্বাস ছিল এ চেক জাল ও অচল, কিন্তু ব্যাংকে সেই চেক চলল। অবিনাশ বললেন, তাই নাকি? তুমি বোধহয় আমারই মতন আশ্চর্য হচ্ছ। বাস্তবিক চেকের তলায় যার নাম ছিল তার মতন মহৎ লোক এমন জনজোয়ারের সঙ্গে কখনোই কোনো সম্পর্ক রাখতে পারেন না। আমার দৃঢ় বিশ্বাস কোনো রকম ভয় টয় দেখিয়ে এই লোকটা তার কাছ থেকে চেকখানা আদায় করেছিল। চেকে যিনি নাম সই করেছিলেন তিনি ওই বাড়িতে থাকেন কিনা সে খোঁজ নিয়েছ কি? ও বাড়িতে কখনো কোনো ভদ্রলোক বাস করতে পারেন? ও কি ভদ্রলোকের জায়গা? চেকে যিনি নাম সই করেছিলেন তার বাসা যে অন্য জায়গায়, এ কথা তো আমি আগে থাকতেই জানি। এ বিষয়ে তুমি আর কোনো খোঁজখবর নাওনি? না 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 না, নেওয়ার দরকার মনে করিনি। তবে এ পথ দিয়ে গেলেই ওই অদ্ভুত বাড়িখানা ভালো করে লক্ষ্য না করে আমি পারি না। ওটা আমার বাড়ি বলেই মনে হয় না। অত বড় বাড়িতে মোটে ওই কটি জানলাগুলো কখনো খোলাও দেখিনি। সদর দরজাটাও সর্বদাই বন্ধ থাকে। মাঝে মাঝে কেবল সেই বিশ্রী লোকটা ওই দরজা খুলে বাইরে আসে। ওই বাড়িটা যেন রহস্যময়। খানিকক্ষণ দুজনে নীরবে পথ চললেন। অবিনাশের মুখের দিকে তাকিয়ে সদানন্দের মনে হলো তার বন্ধু যেন কোনো দুর্ভাবনা নিয়ে মাথা ঘামাচ্ছেন। সদানন্দ, তুমি সেই বিশ্রী লোকটার নাম জানো? 3 কড়ি বটব্যাল। বটে? তাকে দেখতে কীরকম? তার চেহারার সঠিক বর্ণনা দেওয়া অসম্ভব। তার দেহ দেখতে সাধারণ মানুষেরই মতন, কিন্তু তবু তাকে দেখলে মোটেই সাধারণ মানুষ বলে মনে হয় না। সন্দেহ হয় যেন তার দেহের ভিতরে কি একটা মস্ত অভাব থেকে গিয়েছে। হয়তো তার অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত। তার মুখের দিকে তাকালেই ভয়ে ও ঘৃণায় বুকের ভিতরটা কেমন করতে থাকে। তার চেহারা আমার চোখের সামনে স্পষ্ট হয়ে আছে। তা খুঁটিয়ে বর্ণনা করবার শক্তি আমার নেই। আবার খানিকক্ষণ নীরব থাকবার পর অবিনাশ বললেন, আচ্ছা তিনকড়ি, যে নিজের চাবি দিয়ে সদর দরজাটা খুলেছিল এ বিষয়ে তোমার কোনো সন্দেহ নেই তো? এ কীরকম আশ্চর্য প্রশ্ন! প্রশ্নটা তোমার আশ্চর্য বলে মনে হতে পারে বটে। চেকে যার নাম সই ছিল সে ভদ্রলোককে আমি খুবই চিনি, কিন্তু আমার গোলবাদ যেই তিনকড়িকে নিয়ে, সে কি সত্যি নিজের চাবি দিয়ে দরজা খুলেছিল? এই সামান্য চাবির কথা নিয়ে কোথায় যে গোল বাঁধলো আমি তো সেটা আন্দাজ করতে পারছি না। হ্যাঁ, সে তার নিজের পকেট থেকেই চাবি বার করেছিল। ব্যাস, এ কথা চাপা দাও। অনেক কথা কয়ে ফেললুম। এত কথা কওয়া আমার উচিত হয়নি। তিনকড়ি লোকটাকে? অবিনাশবাবুর মগজে আজ যে কি পোকা ঢুকেছে তা আমরা বলতে পারি না। একে তো স্বভাবতই তিনি গম্ভীর,
আজ সেই গাম্ভীর্যের ওপরে আবার বিরক্তিরও ছায়া এসে পড়েছে। অন্য অন্য দিন বেরিয়ে বাড়িতে ফিরে অনেক রাত পর্যন্ত তিনি লেখাপড়ার কাজ করতেন, কিন্তু আজ তিনি সেসব কিছুই করলেন না। বসে বসে খালি কি যে ভাবতে লাগলেন তা কেবল তিনিই জানেন। খানিক পরে উঠে দেরাজ খুলে তিনি একতাড়া কাগজ বার করলেন। সেই লম্বা কাগজগুলোর উপরে লেখা রয়েছে ডাক্তার জয়ন্ত কুমার রায়ের উইল। উইলখানা তিনি এর আগেও কয়েকবার পড়েছিলেন, আজও আর একবার পড়ে দেখলেন। উইলের মোদ্দা কথা হচ্ছে, এই ডাক্তার জয়ন্ত কুমার রায় এমডি, সিএল, এলএলডি, ইআরএস, পরলোকগত হলে তার সমস্ত বিষয় সম্পত্তি তার উপকারী প্রিয় বন্ধু শ্রীযুক্ত 3 কোটি বটব্যাল ভোগ দখল করতে পারবেন। কিন্তু ডাক্তার জয়ন্ত কুমার রায় যদি কখনো 3 মাসের বেশি অদৃশ্য হয়ে থাকেন, তাহলেও উক্ত 3 কোটি বাবু বিনা বাধায় ডাক্তার জয়ন্ত বাবুর সমস্ত সম্পত্তির মালিক হতে পারবেন। উইলখানা পড়তে পড়তে অবিনাশবাবুর মুখের অন্ধকার আরো বেশি ঘনিয়ে উঠল। এতকাল অ্যাটর্নিগিরি করছেন, কিন্তু এমন সৃষ্টি ছাড়া উইল তিনি জীবনে কখনো দেখেননি। মানুষ যে সজ্ঞানে এমন ধারা উইল করতে পারে এ কথা স্বপ্নেও কল্পনা করা যায় না। এ উইলখানা দেখলেই তার চোখ যেন জ্বালা করতে থাকে। উইলখানা যথাস্থানে রেখে দিয়ে অবিনাশবাবু নিজের মনেই বললেন, এ খালি পাগলামি নয়, ঘৃণার ব্যাপারও বটে। পরদিন সকালে উঠে তিনি ডাক্তার করুণা কুমার চৌধুরীর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। করুণাবাবুর মতো বিখ্যাত ডাক্তার শহরে খুব কমই আছেন। করুণা ছিলেন অবিনাশের সহপাঠী ও বাল্যবন্ধু, এবং তাদের সে বন্ধুত্ব আজও অক্ষত আছে। অবিনাশবাবুর বিশ্বাস, করুণাবাবু ছাড়া আর কেউ খামখেয়ালি জয়ন্ত ডাক্তারের হাঁড়ির খবর দিতে পারবে না, কারণ তারা দুজনে খালি সমব্যবসায়ী নন, ঘনিষ্ঠ বন্ধুও বটে। অবিনাশবাবুকে দেখে করুণা খুব সাদরে অভ্যর্থনা করলেন। চা পান করতে করতে দুজনে মিলে খানিকক্ষণ এ কথা সে কথা নিয়ে আলোচনা করলেন। তারপর চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে অবিনাশবাবু বললেন, আচ্ছা করুণা, তোমার আর আমার চেয়ে বড় বন্ধু জয়ন্তর বোধহয় আর কেউ নেই, কি বলো? এ কথা সত্যি বটে, কিন্তু হঠাৎ এমন কথা জিজ্ঞেস করছো কেন বলো দেখি? আজকাল তো জয়ন্তর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। তাই নাকি? তোমরা দুজনেই ডাক্তার, অথচ তোমাদের মধ্যে দেখা সাক্ষাৎ নেই? আগে প্রায় দেখা হতো, কিন্তু গেল কয়েক বছর ধরে জয়ন্ত ক্রমেই দুর্লভ হয়ে উঠছে। আমার বিশ্বাস তার মাথা খারাপ হয়ে গেছে। দিনরাত যেসব আজগুবি বৈজ্ঞানিক ব্যাপার নিয়ে নাড়াচাড়া করে আর পাগলের মতন যেসব কথা নিয়ে বক বক করে, তার কোনো মানেই হয় না। দেখে শুনে আমি তার হাল একেবারেই ছেড়ে দিয়েছি। ও বুঝেছি, তোমাদের ভেতরে মতভেদ হয়েছে। আচ্ছা করুণা, তুমি জয়ন্তের নতুন বন্ধু 3 কোটি বটব্যালকে চেনো? 3 কোটি? না, ও নামও কখনো শুনিনি। করুণার কাছ থেকে আর বিশেষ কিছু জানা যাবে না বুঝে অবিনাশবাবু আবার বাড়িমুখ হলেন। 3 কোটির কথা নিয়ে মাথা ঘামিয়ে ঘামিয়ে সেদিনটাই তার বাজে নষ্ট হয়ে গেল। কে এই 3 কোটি? জয়ন্তের সঙ্গে এমন ছোট লোকের কি সম্পর্ক? তিনি কিছুতেই সেটা আন্দাজ করতে পারলেন না। এমনকি রাত্রিরেও সেই ব্যাপারটা তাকে যেন একেবারে পেয়ে বসল। ঘুমোবার জন্যে চোখ মুদেও অন্ধকারের ভিতরে তিনি যেন দেখতে পেলেন সদানন্দের বলা সেই গল্পের ছবিটি। নির্জন নিশুত রাত, রাস্তায় সার বেঁধে দাঁড়িয়ে আছে আলোর থামগুলো। অস্বাভাবিক আকারের একটা ঘৃণ্য মানুষের বদ চেহারা খটখট করে এগিয়ে আসছে। একটি ছোট্ট মেয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। দুজনের গায়ে গায়ে ধাক্কা লাগলো। ছোট মেয়েটি পড়ে গেল, আর সে বেয়াড়া মানুষটা তাকে দুপায়ে থেঁতলে পথের উপরে ফেলে রেখেই আবার চলতে শুরু করলো অম্লান মুখেই। তারপর তিনি দেখলেন তার বন্ধু জয়ন্ত বিছানায় শুয়ে ঘুমে অচেতন হয়ে আছেন। সে ভীষণ লোকটা অনায়াসেই জয়ন্তের বিছানায় পাশে এসে দাঁড়ালো। অসংকোচে জয়ন্তের নাম ধরে ডাকলে তার বন্ধুর ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে বসে এমন অসময়েও এই ভয়াবহ মূর্তিটিকে ঘরের মধ্যে দেখেও
সে কিছুমাত্র অসন্তোষ প্রকাশ করলে না। লোকটা তাকে বললে চেক সই করে দিতে, এবং জয়ন্তও বিনা বাক্য ব্যয়ে তার এই অসঙ্গত অনুরোধ রক্ষা করলেন। এই একই কথা নিয়ে তোলপাড় করে ক্রমেই তিনি শ্রান্ত হয়ে পড়লেন। তবু এ দুর্ভাবনা তাকে রেহাই দিলে না। এই তিনকড়ির আসলে চেহারার সঙ্গে যদি তার পরিচয় থাকত, তাহলে হয়তো তিনি এতটা অভিভূত হয়ে পড়তেন না। তিনকড়ির প্রকৃতির পরিচয় তিনি পেয়েছেন, তার বিদঘুটে চেহারার বর্ণনাও তিনি শুনেছেন, এবং তাকে তিনি সর্বদা চোখের সামনেও দেখতে পাচ্ছেন। কিন্তু তার মুখখানা কিছুতেই তার দৃষ্টির সীমার মাঝে আসছে না। শেষটা তার কৌতূহল এতটা বেড়ে উঠল যে তিনি স্থির করলেন, যেমন করেই হোক তিনকড়ি বটব্যালকে তিনি দেখবেনই দেখবেন। হয়তো তার দেখা পেলে তার মনটা আবার হালকা হয়ে যাবে, এবং এমন একটা জীবকে কেন যে তার বন্ধু এতটা অন্যায় প্রশ্রয় দিচ্ছেন, হয়তো এই রহস্যটাও বোঝা তার পক্ষে শক্ত হবে না। সদানন্দবাবু যে অদ্ভুত বাড়িটার কথা বলেছিলেন, পরদিন থেকে অবিনাশবাবু তার কাছে গিয়ে দাঁড়িয়ে রোজ নিয়মিতভাবে পাহারা দিতে লাগলেন। এ বাড়ির মালিক কে, সদানন্দবাবু তা জানেন না, কিন্তু অবিনাশবাবু জানেন। এ বাড়ির মালিক হচ্ছেন তারই মক্কেল ডাক্তার জয়ন্ত কুমার। এটা তার পরীক্ষাগার। এখানে তিনি নানা রকম বৈজ্ঞানিক পরীক্ষা করেন। কিন্তু এখানে 3 কোটি আনাগোনা করে কেন, ও এ বাড়ির চাবি তার পকেটেই বা থাকে কেন? নিজের মনের ভেতর থেকে এ প্রশ্নের কোনো জবাব না পেয়ে অবিনাশবাবু 1 দিন, 2 দিন, 3 দিন গেল, 3 কোটির দেখা নেই। 4র্থ দিনে অবিনাশবাবুর ধৈর্য সফল হলো। তখন রাত 10টা বেজে গেছে। দোকানিরা একে একে দোকানের ঝাঁপ ফেলছে। রাস্তাঘাট একেবারে নীরব ও নির্জন না হলেও গোলমাল খুব কম। এমন সময় অবিনাশবাবুর কানে এলো কেমন একরকম পায়ের আওয়াজ। অন্যান্য পায়ের আওয়াজের সঙ্গে এর যেন কোনো মিল নেই। পদশব্দ আরও কাছে এগিয়ে এসে স্পষ্টতর হয়ে উঠল। অবিনাশবাবু প্রায় রুদ্ধশ্বাসে দেখলেন, মোড় ফিরে পথের ওপরে আবির্ভূত হলো একটা মূর্তি। গর্ভদেহ, সাজ পোশাক সাদা সিধে। মূর্তিটা রাস্তা পার হয়ে ও ফুটপাতের সেই বাড়িখানার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর নিজের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে একটা চাবি বার করলেন। অবিনাশবাবু তাড়াতাড়ি এগিয়ে গেলেন এবং হাত দিয়ে তার কাঁধ স্পর্শ করে বললেন, বোধহয় আপনি তিনকড়ি বাবু। সাপের মতন শব্দ করে একটা দ্রুত নিঃশ্বাস টেনে 3 কোটি সব হয়ে পিছিয়ে গেল। কিন্তু তার সে ভয় মুহূর্তের জন্যে। তখনই সে নিজেকে সামলে নিলে, এবং যদিও সে অবিনাশবাবুর চোখের দিকে আর মুখ তুলে তাকালে না, তবু বেশ শান্ত স্বরেই বললে, হ্যাঁ, ও নাম আমারই। আপনি কি চান? আমি হচ্ছি ডাক্তার জয়ন্তবাবুর একজন পুরনো বন্ধু। আমার নাম অবিনাশচন্দ্র সেন। আপনি নিশ্চয়ই আমার নাম শুনেছেন। দেখছি আপনি বাড়ির ভেতরেই যাচ্ছেন। আমাকে সঙ্গে নিয়ে যাবেন? না, জয়ন্তবাবু এখানে নেই। এই বলে 3 কোটি দরজায় চাবিটা ঢুকিয়ে দিলেন, এবং তারপরে মুখ না তুলেই হঠাৎ জিজ্ঞাসা করলে, আপনি আমাকে চিনলেন কেমন করে? আপনি দয়া করে আমার একটা কথা শুনবেন? হ্যাঁ, কেন শুনবো না, বলুন। আপনি এমন মুখ লুকোবার চেষ্টা করছেন কেন? আপনার মুখটা একবার আমাকে দেখতে দেবেন কি? 3 কোটি প্রথমটা একটু ইতস্তত করলে, এবং তারপর যেন হঠাৎ কি ভেবেই অবিনাশবাবুর সম্মুখে এসে সিধে হয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড ধরে দুজনেই দুজনের মুখের দিকে নির্নিমেষ চোখে তাকিয়ে রইলেন। তারপর অবিনাশবাবু বললেন, এরপর আর আমি আপনাকে ভুলবো না। এটা একটা লাভের কথা। হ্যাঁ, হয়তো আবার আমাদের দেখা করবার দরকার হবে, তাই আমার ঠিকানাটা রেখে দিন। অবিনাশবাবু মনে মনে বললেন, সর্বনাশ, এ কি সেই উইলের জন্যই আমার সঙ্গে দেখা করবার ফোন দিয়ে আছে? কিন্তু মনের কথা মুখে তিনি প্রকাশ করলেন না। এখন বলুন দেখি মশাই, আমাকে আপনি চিনলেন কেমন করে? লোকের মুখে শুনে। লোক? তার নাম কি? এমন কোনো লোক, তিনি আমাদের দুজনেরই বন্ধু। দুজনেরই বন্ধু? কে তিনি?
সন্দেহ হয়। যদিও তার প্রায় বামনের মতো দখলে মনে হয়, তিনির পর চিন্তিত মুখে করে, ধরুন ডাক্তার জয়ন্ত। তিনি কখন আপনাকে বলেননি? আপনি যে মিছে কথা কইবেন এটা আমি জানতুম না। আপনিও ঠিক ভদ্রলোকের মতো কথা কইলেন না। তিনকড়ির বন্য জন্তুর মতো অট্টহাস্য করে উঠল। তারপর আচম্বিতে আশ্চর্য তৎপরতার সঙ্গে দরজাটা খুলে ফেলে বাড়ির ভিতরে সাঁত করে অদৃশ্য হয়ে গেল। অবিনাশবাবু কিছুক্ষণ সেইখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর চিন্তিত মুখে ধীরে ধীরে বাড়ির দিকে অগ্রসর হলেন। তার মুখ দেখলে মনে হয় তিনি যেন রীতিমতো হতভম্ব হয়ে গেছেন। তিনকড়ি প্রায় বামনের মতো বেঁটে, তাকে দেখলেই তার দেহকে বিকৃত বলে সন্দেহ হয়। যদিও তার দেহে অঙ্গ বিকৃতির কোনো চিহ্ন পাওয়া যায় না। তিনকড়ির ভাব ও ব্যবহারও কখনো ভীতু ভীতু, আবার কখনো বা রীতিমতো বেপরোয়া। তার গলার আওয়াজও কেমন যেন ভাঙা ভাঙা ও চাপা চাপা, এবং সে কথা প্রায় চুপি চুপি কর্কশ স্বরে। এগুলো তার সস্বভাবের পরিচয় দেয় না বটে, কিন্তু তাকে দেখেই তার মনের ভিতরে কেন যে একটা ঘৃণা ও ভয়ের ভাব জেগে উঠেছিল, অবিনাশবাবু তার কোনো হদিশ খুঁজে পেলেন না। তার মনে হলো তিনকড়িকে দেখে তিনি যেটুকু বুঝেছেন সেটুকুই তার আসল পরিচয় নয়। তার মনের মধ্যে অমানসিক একটা কিছু আছে নিশ্চয়। তার দেহের রক্ত মাংসের ভিতরে বাস করছে যেন কোনো অভিশপ্ত আত্মা। অবিনাশবাবু আপন মনেই বললেন, জয়ন্ত, জয়ন্ত, তোমার জন্য সত্যি আমি দুঃখিত। যে নতুন বন্ধুটিকে তুমি পেয়েছো তার মুখের ওপরে শয়তানের ছাপ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। চলতে চলতে অবিনাশবাবু আর একটা রাস্তায় আর একখানা বাড়ির সামনে এসে পড়লেন। বাহির থেকেই বোঝা যায় এ বাড়ির ভিতরে যিনি বাস করেন তিনি অশিক্ষিত বা গরিব লোক নন। অবিনাশবাবু বাড়ির ভিতরে গিয়ে ঢুকলেন। একজন লোক দাঁড়িয়েছিল। তাকে ডেকে শুধলেন, রামচরণ, জয়ন্ত বাড়িতে আছেন? না। সে চলে গেল। অবিনাশবাবু সাজানো গোছানো একটি ঘরের ভিতরে সোফার ওপরে বসে পড়লেন। বড় বড় চিত্রকরের আঁকা ভালো ভালো ছবি, দামি দামি মূর্তি, পাথরের মূর্তি ও আসবাব দিয়ে ঘরখানি চমৎকার রূপে সাজানো। এই ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলে সারা মনটি যেন আরামে এলিয়ে আসে। অবিনাশবাবুর মতে এমন আনন্দদায়ক ঘর কলকাতায় আর দ্বিতীয়টি নেই। এইখানেই জয়ন্ত ও অন্যান্য বন্ধু বান্ধবের সঙ্গে বসে কত সুন্দর সন্ধ্যা তিনি নিশ্চিন্ত প্রাণে কাটিয়ে দিয়েছেন। কিন্তু আজ তার মনের ভিতর থেকে সমস্ত আনন্দের স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে। তিনকড়ির মুখ মনে করে জীবনের উপরেও তার যেন বিতৃষ্ণা আসতে লাগলো, এবং বারবার তার মনে হতে লাগলো তার বন্ধুর এই ঘরেও সর্বত্রই যেন একটা অদৃশ্য অমঙ্গলের আভাস জেগে আছে। রামচরণ এসে খবর দিলেন। জয়ন্ত কখন বাড়ি থেকে বেরিয়ে গেছেন সে তা জানতে পারেনি। অবিনাশবাবু বললেন, আচ্ছা রামচরণ, তোমার বাবু যে পুরনো বাড়িতে বসে কাজ করেন তার চাবি তিনকড়ি বাবুর হাতে গেল কেমন করে? বাবুই তাকে দিয়েছেন। দেখেছি ওই তিনকড়ি ছোকরার ওপরে তোমার বাবুর খুব বিশ্বাস। তোমাদের ওই তিনকড়ি বাবুকে আমি বোধহয় এখানে কখনো দেখিনি। না হুজুর, তিনি বাড়ির এদিকে কখনো আসেন না। খিড়কির দরজা দিয়ে তিনি আনাগোনা করেন। আমি এখন আসি রামচরণ। রাস্তায় বেরিয়ে অবিনাশবাবু আবার ভাবতে ভাবতে চললেন। বেচারা জয়ন্ত, জানি চিরদিনই সে খুব খামখেয়ালি, কিন্তু তার মতো সুচরিত্র ও মিষ্ট প্রকৃতির লোক তিনকড়ির মতো বিভৎস জীবের সঙ্গে মেলামেশা করছে কেমন করে? তিনকড়ি কোন মায়ামন্ত্রে জয়ন্তকে বশীভূত করেছে? এই তিনকড়ি নিশ্চয়ই এই যে জীবনযাপন করে তা ওর চেহারার মতোই ভয়ঙ্কর। সে জীবনের পরিচয় পেলে জয়ন্ত কখনোই তার সঙ্গে মিশতে পারবে না। এই নরপশুটা কিনা ঘুমন্ত জয়ন্তর বিছানার পাশে গিয়েও বুক ফুলিয়ে দাঁড়াতে পারে। যদি সে কোনো গতিকেও ঘৃণাক্ষরেও এই উইলের কথা টের পায়, তাহলে জয়ন্তের প্রাণ কি আর একদণ্ড নিরাপদ থাকবে? এই সমূহ বিপদ থেকে জয়ন্তকে উদ্ধার করতেই হবে। কিন্তু সে কি আমার প্রস্তাবে রাজি হবে? জয়ন্তর কোনো ভাবনাই নেই।
দিন 15 পর বন্ধু বান্ধবদের কাছে হঠাৎ ডাক্তার জয়ন্তের এক নিমন্ত্রণ পত্র এসে হাজির। এটা কিছু নতুন ব্যাপার নয়। বহুকাল অদর্শনের পর এরকম আকস্মিক ভোজ দেওয়ার খেয়াল ডাক্তার জয়ন্তের অনেকবারই হয়েছে। অবশ্য এরকম ভোজের আসরে জনকয় বাছা বাছা ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ নিমন্ত্রিত হতেন না। ডাক্তার জয়ন্তর সঙ্গে এমনভাবে দেখা পাবার সুযোগ পেয়ে অবিনাশবাবু খুবই খুশি হয়ে গেলেন। আগেই বলেছি, 1 পেয়ালার উপরে 2 পেয়ালা চা খেলে তার মুখের কুলুপ খুলে যেত। আজকে তিনি 2য় পেয়ালার উপরেও 3য় পেয়ালা চা নিয়ে আসর জমকে বসেছেন রীতিমতো। কারণে অকারণে অনর্গল গল্প করে যাওয়া যাদের স্বভাব, তারা আজ যত গল্প করছে অবিনাশবাবুও তাদের চেয়ে কিছুমাত্র কম করছেন না। সাধারণত স্বল্পবাক ও শুষ্ক প্রকৃতির এই প্রৌঢ় মানুষটিকে বন্ধুরা সকলেই যে পছন্দ করতেন এ কথাও আগে জানিয়েছে। সুতরাং আজকের আনন্দ সভায় অবিনাশবাবুকে এমন ভোলা প্রাণে যোগ দিতে দেখে সকলেই খুব আনন্দিত হয়ে উঠলেন। বাবুর্চির হাতে তৈরি প্রন কাটলেট, পটলের দোরমা, রুই মাছের রোস্ট, শ্রীরামপক্ষীর সজল মাংস ও মোগলাই পোলাও খেয়ে সকলের মুখে যে পরিতৃপ্তির হাসি ফুটে উঠল সে কথা বলাই বাহুল্য। তারপর খোশ মেজাজে আরও কিছুক্ষণ গল্প গুজব করে অন্যান্য বন্ধুরা যখন একে একে বিদায় নিয়ে গেলেন, অবিনাশবাবু তখনও তার আসন ছেড়ে উঠলেন না। জয়ন্ত বুঝলেন অবিনাশবাবু নিশ্চয়ই তাকে কোনো কথা বলতে চান, আর সে কথা নিতান্ত হালকা কথা নয়। তাকে বেশিক্ষণ সবুর করতেও হলো না। অবিনাশবাবু হঠাৎ গম্ভীর মুখে আরম্ভ করলেন, জয়ন্ত, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার কাছে তোমার যে উইল রেখে এসেছো তার কথা নিশ্চয়ই তুমি ভুলোনি। অবিনাশ, তুমি একটি বেচারি। আমার উইল নিয়ে তোমার যে দুর্ভাবনার অন্ত নেই সে কথা আমি জানি। আমার মতো নির্বোধ মক্কেল পাওয়া কারুর পক্ষেই সৌভাগ্যের বিষয় নয়। করুণা তো আমার উপরেই চোটে আগুন হয়ে আছে। তার বিশ্বাস আমার মাথার ঠিক নেই। আমার বৈজ্ঞানিক পরীক্ষাকেও সে গাঁজাখোরের খেয়াল বলে মনে করে। করুণার কথা এখন থাক, তোমার উইলের কথাই হোক। কোনো বুদ্ধিমান লোক কি এরম উইল করে না? এ কথা তো আমি আগেই স্বীকার করেছি। আমি একটা নির্বোধ মক্কেল। সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু জানো কি জয়ন্ত, যার নামে তুমি উইল করেছো সেই 3 কোটির কোন কোন গুপ্ত কথা আমি জানতে পেরেছি? জয়ন্তের সুন্দর মুখ মরার মতন হলদে হয়ে গেল। তার চোখের উপরেও কেমন একটা কালো ছায়া নেমে এলো। তিনি শুকনো স্বরে বললেন, ওসব কথা আমি শুনতে চাই না। ও নিয়ে আমি আলোচনা করতেও রাজি নই। 3 কোটি যেসব কাণ্ড করে কোনো ভদ্রলোকই তা করে না। সে যে কাণ্ডই করুক তার জন্যে আমার উইল অদল বদল হবে না। অবিনাশ, তুমি জানো না আমার অবস্থা কতটা সঙ্গীন। এ ব্যাপার নিয়ে বাজে বাক্যবায় করলে কোনোই লাভ হবে না। জয়ন্তের অবস্থা দেখে অবিনাশবাবুর দয়া হলো। গলার আওয়াজ নরম করে আবার তিনি বললেন, জয়ন্ত, আমাকে তুমি চেনো, আমাকে তুমি অনায়াসেই বিশ্বাস করতে পারো। আমার কাছে সব কথা খুলে বলো, আমি নিশ্চয়ই তোমার উপকার করতে পারবো। ভাই অবিনাশ, তুমি যে আমার উপকারী বন্ধু তা কি আমার জানা নেই? আমি তোমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি। তোমার মতো বিশ্বাস আমি পৃথিবীর আর কাউকেই, এমনকি নিজেকেও করি না। কিন্তু যতটা ভাবছো ততটা এখনো হয়নি। তোমাকে শান্ত রাখবার জন্যে আমি যা বলছি শোনো। আমি ইচ্ছে করলে যখন খুশি এই 3 কোটির হাত থেকে ছাড়ান পেতে পারি। সুতরাং তাকে নিয়ে তুমি আর মাথা ঘামিও না। এ প্রসঙ্গ চাপা দেওয়াই ভালো। বেশ, তাই হোক। কিন্তু কথা আজ যখন উঠলো এই, তখন আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখতে চাই। সত্য সত্যই ওই 3 কোটি বেচারার ওপরে আমার মনের টান আছে। আমি জানি তোমার সঙ্গে তার দেখা হয়েছে। সে নিজেই আমাকে এ কথা বলে গেছে। বোধহয় সে তোমার সঙ্গে খুব ভদ্র ব্যবহারও করেনি। কিন্তু ভাই অবিনাশ, আমি তাকে পছন্দ করি। তুমি আমার কাছে অঙ্গীকার করো, আমি যখন থাকবো না তখন তার উচিত পাওনা তুমি তাকে মিটিয়ে দেবে। তোমার কাছ থেকে এই প্রতিশ্রুতি পেলে আমি নিশ্চিন্ত হতে পারি। তুমি যতই বলো, আমি তাকে কখনোই পছন্দ করতে পারবো না। জয়ন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। অবিনাশবাবুর কাঁধের ওপরে একখানা হাত রেখে বললেন, তুমি যে তাকে পছন্দ করতে পারবে না তাও আমি জানি, কিন্তু স্বীকার করো
আমার অবর্তমানে তুমি ঠিক উইল মতো কাজ করবে? স্বীকার করছি। 1 বছর পরে সারা কলকাতা শহরে ভীষণ এক হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ল। এরকম নিষ্ঠুর খুনের কথা বড় একটা শোনা যায় না। গঙ্গা নদীর কাছাকাছি একটা রাস্তায় এক বাড়ির একটি মেয়ের রাতের বেলায় ঘুম হচ্ছিল না। মেয়েটি ছিল সে বাড়ির শিক্ষয়িত্রী। সেদিন পূর্ণিমা রাত। জ্যোৎস্নার দুগ্ধময়ী ধারায় চারিদিক থপথপ করছিল। মেয়েটি জানলার ধারে বসে আনমনে পথের দিকে তাকিয়েছিল। মেয়েটির নাম কমলা। সেখানে বসে বসে কমলা সে রাতে যা দেখেছিল তা হচ্ছে, এই একটি বয়স্ক ভদ্রলোক একা পথ চলছিলেন। ধীরে ধীরে তিনি যখন কমলাদের বাড়ির কাছে এসে দাঁড়ালেন, তখন আকাশের জ্যোৎস্না ও পথের গ্যাসের আলোকে তার চেহারা বেশ পরিষ্কারই দেখা যাচ্ছিল। তার মাথার চুলগুলি রূপোর মতো সাদা, আর মুখখানি এমন শান্ত ও ভাবভঙ্গি এমন ধীরস্থির যে দেখলেই তাকে ভালোবাসতে ইচ্ছা হয়। ঠিক সেই সময় আরেক দিক দিয়ে একটি যুবক ভদ্রলোক প্রাচীন লোকটির সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। কমলা প্রথমটা তার দিকে ততটা নজর দেয়নি, কিন্তু তারপরে দেখেছিল সে মাথায় অত্যন্ত বেঁটে। তাকে দেখে প্রাচীন লোকটি খুবই বিনীত ও ভদ্রভাবে নমস্কার করলেন। কমলা তখন ভালো করে বেঁটে লোকটির দিকে তাকিয়ে দেখে তখনই তাকে চিনতে পারলেন। তার নাম হচ্ছে 3 কড়ি বটব্যাল। সে একবার কি একটা কাজে কমলাদের বাড়ি এসেছিল, কিন্তু তার চেহারা, ভাবভঙ্গি ও কথাবার্তা কমলার এত খারাপ লেগেছিল যে তাকে সে মোটেই পছন্দ করতে পারেনি। প্রাচীন ভদ্রলোকটি খুব শিষ্ট এবং মিষ্ট স্বরে ধীরে ধীরে 3 কড়িকে কি বলতে লাগলেন, কিন্তু 3 কড়ির ভাব দেখে মনে হলো না যে তার কথা সে কান পেতে শুনছে। তারপর কোথাও কিছু নেই, আচমকা 3 কড়ি মহা খাপ্পা হয়ে লাফালাফি করতে ও হাতের মোটা লাঠি গাছা ঘোরাতে শুরু করে দিলেন, ঠিক যেন হঠাৎ পাগলের মতো। প্রাচীন লোকটি অত্যন্ত বিস্মিত ও ক্ষুব্ধভাবে 2 পা পিছিয়ে গেলেন। 3 কড়ি তাতে আরো রেগে গিয়ে সেই মোটা লাঠি গাছা দিয়ে তাকে ক্রমাগত নির্দয়ভাবে মারতে লাগলেন। বৃদ্ধ ভদ্রলোক মাটির ওপরে পড়ে গেলেন। 3 কড়ি তখনও ঠিক বাঁদরের মতো মুখ খেঁচিয়ে তার দেহের ওপর দাঁড়িয়ে তাকে ঘন ঘন লাঠি ও লাথি মেরে একেবারে কাবু করে ফেললেন। এরপর কমলার কিছুই দেখেনি, কারণ এই ভয়ানক দৃশ্য সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। ঘটনাস্থলে যখন পুলিশ এসে পড়ল, 3 কড়ি তখন অদৃশ্য হয়ে গেছে, কিন্তু সেই বৃদ্ধ ভদ্রলোকের মৃতদেহ পথের মাঝখানে আড়ষ্ট হয়ে পড়ে আছে, এবং ঠিক তার দেহের পাশে পড়ে রয়েছে এক গাছা মোটা লাঠির আধখানা। সেই রক্তমাখা আধখানা লাঠি দেখলেই বুঝতে দেরি হয় না যে সেই লাঠি দিয়েই এই হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছে। লাঠির বাকি অংশ অনেক খুঁজেও পাওয়া গেল না। খুব সম্ভব হত্যাকারী সেটাকে হাতে করেই নিয়ে গেছে। মৃত ব্যক্তির পকেটের ভিতর থেকে একটি মানি ব্যাগ, একটি সোনার ঘড়ি ও একখানি ঠিকানা লেখা খামে মোড়া চিঠি পাওয়া গেল। খামের উপরে শ্রীযুক্ত অবিনাশ চন্দ্র সেন এই নাম লেখা রয়েছে। ইন্সপেক্টর সেই খামখানা নিয়ে পরদিন সকালে অ্যাটর্নি অবিনাশ বাবুর সঙ্গে দেখা করলেন। সমস্ত শুনে অবিনাশ বাবু বললেন, ব্যাপারটা অত্যন্ত গুরুতর। আগে মৃতদেহ না দেখে আমি আর কোনো কথাই বলবো না। একটু দাঁড়ান, আমি জামা কাপড় ছেড়ে আসি। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দেখে তিনি বললেন, আশ্চর্য, ইনি যে কুমার মনমোহন চৌধুরী। আচ্ছা, এও কি সম্ভব হতে পারে? হ্যাঁ, বলেন কি? আপনার ভুল হয়নি তো? ভুল হওয়া অসম্ভব। তাহলে হয়তো আপনি খুনিকেও চিনতে পারবেন। তার নাম 3 কড়ি বটব্যাল। নাম শুনে অবিনাশবাবু থ হয়ে গেলেন। তার মুখে রাহ ফুটল না। খানিক পরে থেমে থেমে প্রায় রুদ্ধস্বরে বললেন, আচ্ছা, এই 3 কড়ি মাথায় কি খুব বেটে? হ্যাঁ, তার দেহ তো বেটে বটেই। শুনেছি তার চেহারাও নাকি শয়তানের মতোই সুন্দর। দেখুন দেখি, ভাঙা লাঠি গাছ আপনি চিনতে পারেন কিনা? অবিনাশবাবু দেখেই চিনতে পারলেন, কিন্তু এর মালিক 3 কড়ি নয়, তার বন্ধু ডাক্তার জয়ন্ত, এবং এ লাঠি তাকে উপহার দিয়েছেন তিনিই নিজে। এসব কথা প্রকাশ না করে ইন্সপেক্টরকে ডেকে তিনি বললেন, আমার গাড়িতে আসুন, আমি আপনাকে 3 কড়ির ঠিকানায় নিয়ে যাচ্ছি।
তিনকড়ি তাকে যে কার্ডখানা দিয়েছিলেন সেখানা এখনো তার বুক পকেটের মধ্যেই আছে। অবিনাশবাবুর গাড়ি চিতপুর রোডের অন্যান্য অসংখ্য গাড়ির আক্রমণ থেকে আত্মরক্ষা করতে করতে পাথুরে ঘাটার সরু রাস্তার ভিতরে ঢুকল। তারপর দুধারে কাঁসারিদের বাসনের দোকানগুলো পিছনে রেখে গাড়ি গিয়ে ঢুকলো ব্রজদুলাল স্ট্রিটের এক ময়লা গলির ভেতরে। শীতকালের কুয়াশায় সকালের আলো তখনও আচ্ছন্ন হয়ে আছে এবং সেই কুয়াশার ভিতর দিয়ে ঘোরাফেরা করছে জন কয়েক দুশ্মন চেহারার গুন্ডা মতো লোক। ঝিয়ের মতো দেখতে নোংরা কাপড় পরা কতকগুলো স্ত্রীলোক ব্যস্তভাবে এগিয়ে যাচ্ছে এবং এই শীতেও উলঙ্গ দেহে কতকগুলো ছেলে চেঁচাচ্ছে, কাঁদছে বা পরস্পরের সঙ্গে ঝগড়া করছে। তিনখড়ি যেরকম লোক, সে তাকেও দেখছি ঠিক সেই রকম জায়গাতে। এগুলির চেয়েও ছোট, নোংরা, অন্ধকার আর একটা গলি বা সুঁড়িপথের ভিতরে ঢুকে পাওয়া গেল তিনকড়ির বাসা। চুনবালি খসা একখানা নড়বড়ে পুরনো বাড়ির ভাঙা রোয়াকের ওপরে একটা ধুত্তুড়ি বুড়ি বসে বসে খক খক করে কাশছিল। অবিনাশবাবু তাকে শুধলেন, তিনকড়িবাবু কি বাড়ির ভেতরে আছেন? না গো না, সে মিনসে কাল রাতে একবার এসেছিল, এসেই খানিক পরে আবার কোনো চুলোয় বেরিয়ে গেছে। সে আবার কখন আসবে বলতে পারো? জানি নে বাপু, সে কখন আসে কখন যায় কাক পক্ষীও টের পায় না। আমরা একবার তার ঘরে যাব। তা হয় না গো, তা হয় না, তার ঘরে তালা বন্ধ। আমার সঙ্গে যিনি এসেছেন তিনি পুলিশের লোক, আমরা তালা ভেঙেই তিনকড়ির ঘরে ঢুকবো। তাই নাকি বাবা, তাই নাকি? সে কি করেছে বাবা? দেখছেন, তিনকড়িকে এখানে কেউ পছন্দ করে না। তার বিপদের কথা শুনে বুড়ির আহ্লাদের আর সীমা নেই। এইবারে আমাদের বাড়ির ভিতরে নিয়ে চলো তো বাছা। তিনকড়ির ঘরের ভিতরটার সঙ্গে এ বাড়িখানা যেন খাপ খায় না। তার ঘরে দামি দামি সোফা, কৌচ, চেয়ার, কার্পেট ও ছবি প্রভৃতি সাজানো রয়েছে। ঘরের অনেক জিনিসই লণ্ডভণ্ড হয়ে আছে, যেন তাড়াতাড়ি কেউ এ ঘরের জিনিসপত্র উল্টে পাল্টে রেখে চলে গিয়েছে। ঘরের মেঝের এক জায়গায় একখানা আধ পোড়া চেকবুক পাওয়া গেল এবং যে লাঠি দিয়ে খুন হয়েছিল তারও বাকি আধখানা একটা দরজার পাশ থেকে বেরিয়ে পড়ল। এই পেয়ে ইন্সপেক্টর মহাকুশে। ঘরের ভিতরে আর কোনো উল্লেখযোগ্য জিনিস পাওয়া গেল না। সেই দিন দুপুরেই ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেল সেখানে তিনকড়ির নামে 50,000 টাকা জমা আছে। অবিনাশ, ফোন করবার পর দেখছি তিনকড়ির মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গিয়েছিল, নইলে সেই ভাঙা লাঠিটা ঘরের ভেতরে কখনই ফেলে রেখে যেত না, আর ব্যাংকের চেকবুকখানাও পুড়িয়ে ফেলবার চেষ্টা করতো না। আসলে তো টাকাই হচ্ছে মানুষের জীবন। পুলিশের চোখে ধুলো দিয়ে এখন সে আর ব্যাংক থেকে টাকাও বের করতে পারবে না, আর পেটও অচল হয়ে পড়বে। সে এখন আমার হাতের মুঠোর ভেতরে এসেছে। তার নামে হুলিয়া বের করলেই সে ধরা পড়বেই পড়বে। তিনকড়ির নামে হুলিয়া বেরোলো, কিন্তু তার চেহারা মার্কা মারা হলেও কোথাও তার পাত্তা পাওয়া গেল না। তিনকড়িকে চেনে এমন আর কোনো লোকের সন্ধান মিলল না। কলকাতা শহরের বুক থেকে সে যেন কোনো জাদুমন্ত্রের গুণে আচম্বিতে অদৃশ্য হয়ে গেল। প্রথম পরিচ্ছেদে নতুন রাস্তায় যে অদ্ভুত দেখতে বাড়িখানার কথা বলা হয়েছে, অর্থাৎ ডাক্তার জয়ন্তের পরীক্ষাগার যে বাড়িখানার ভিতরে আছে, জয়ন্তবাবুর বসত বাড়ি থেকে যে সে বাড়িতে আনাগোনা করা যায়, এ গুপ্ত কথাটা বাইরের কেউ জানত না। কারণ তার বসত বাড়ি এক রাস্তায় আর পরীক্ষাগার আর এক রাস্তায়, কিন্তু এই দুইখানা বাড়ির পিছন দিকই পরস্পরের সংলগ্ন। হত্যার পরদিনে অবিনাশবাবু জয়ন্তের সঙ্গে দেখা করতে গেলেন। খানিক পরে রামচরণ এসে তাকে নিয়ে গেল। তারপরে রামচরণ তাকে যখন খিড়কির দরজা দিয়ে পরীক্ষাগারের ভিতরে নিয়ে গেল, অবিনাশবাবু তখন রীতিমতো অবাক হয়ে গেলেন, কারণ এ গুপ্ত কথাটা তিনিও জানতেন না। জয়ন্ত তার পরীক্ষাগারের ভিতরে এক কোণে চুপ করে বসেছিলেন। তাকে দেখলেই মনে হয় তিনি যেন অত্যন্ত পীড়িত। ক্লান্ত মৃদু স্বরে তিনি বললেন, এসো অবিনাশ, এসো। একখানা চেয়ার টেনে নিয়ে গিয়ে জয়ন্তর সামনে বসে পড়ে অবিনাশবাবু বললেন, জয়ন্ত, তুমি সব খবর শুনেছো তো? শুনেছি,
খবরের কাগজের হকারটা ওই খুনের খবরটা চেঁচিয়ে বলতে বলতে এই পথ দিয়েই চলে গেল। যিনি খুন হয়েছেন তোমার মতোই তিনিও আমার মক্কেল। তার সম্বন্ধে আমার খোঁজখবর নেওয়া উচিত। আশা করি 3 কোটিকে তুমি লুকিয়ে রাখবার চেষ্টা করবে না। অবিনাশ, ঈশ্বরের নাম নিয়ে বলছি, আর কখনো আমি 3 কোটির মুখ দর্শন করব না। তার সঙ্গে আমার সকল সম্পর্ক চুকে গেছে, আর তাকে আমি সাহায্য করব কি? সে আমার সাহায্য চাইও না। তুমি তাকে জানো না, কিন্তু আমি জানি নিরাপদে, সে সম্পূর্ণ নিরাপদেই আছে, আর কখনো তার দেখা পাবে না। অবিনাশবাবু গম্ভীর মুখে সব শুনলেন। এত অল্প কারণে জয়ন্তের এত উত্তেজিত ভাব তার যেন কেমন কেমন লাগলো। একটু পরে তিনি বললেন, তুমি দেখছি 3 কোটি সম্বন্ধে খুবই নিশ্চিত। অবশ্য শেয়ার না দেখা দিলে তোমারই মঙ্গল, কিন্তু যদি সে ধরা পড়ে তাহলে তার সঙ্গে তোমার নামও উঠবে, এটা বুঝেছো তো? হ্যাঁ, তার সম্বন্ধে আমি সত্যিই নিশ্চিন্ত, কিন্তু একটা বিষয়ে আমি তোমার পরামর্শ চাই। আমি একখানা চিঠি পেয়েছি। এই চিঠিখানা পুলিশকে দেখাবো কিনা তাই ভাবছি। অবিনাশ, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি বলো এখন আমার কি করা উচিত। এ চিঠি পুলিশের হাতে পড়লে 3 কোটির কি ধরা পড়বার সম্ভাবনা? না, 3 কোটির অদৃষ্টে যা আছে তাই হবে, সেজন্য আমার কোনো ভাবনা নেই। আমি কেবল নিজের সুনামের কথা ভাবছি। আচ্ছা, চিঠিখানা দেখি। জয়ন্তের হাত থেকে চিঠিখানা নিয়ে অবিনাশবাবু গোটা গোটা হরফে অদ্ভুত ধাঁচের হাতের লেখায় পড়লেন। প্রিয় জয়ন্তবাবু, আমি হচ্ছি আপনার অযোগ্য বন্ধু, তবু আমার সঙ্গে আপনি যে সদয় ব্যবহার করেছেন তার তুলনা নেই। তবে এইটুকু আপনাকে জানিয়ে রাখতে চাই যে ভবিষ্যতে আমার জন্য আপনি কোনো বিপদেই পড়বেন না। পুলিশের চোখে ধুলো দিয়ে আমার পালাবার উপায় আমি করে নিয়েছি, সুতরাং আপনি নিশ্চিন্ত থাকুন। ভবদীয় শ্রী 3 কোটি বটব্যাল। চিঠিখানা পড়ে অবিনাশবাবু শুধলেন, চিঠির খামখানা কোথায়? সেখানে ভুলে ফেলে দিয়েছি, তার উপরে ডাকঘরের ছাপ ছিল না। চিঠিখানা লোক মারফত আমার কাছে এসেছে। তাহলে চিঠিখানা এখন আমার কাছে থাক। তোমরা যা খুশি করতে পারো, নিজের উপরে আর আমার বিশ্বাস নেই। জয়ন্ত, আরেকটা কথা জানতে চাই, তুমি কি 3 কোটির কথা শুনেই তোমার উইল করেছিলে? জয়ন্ত হঠাৎ অত্যন্ত নিস্তেজভাবে চেয়ারের উপর হেলান দিয়ে এলিয়ে পড়লেন। তারপর কেবল ঘাড় নেড়ে সায় দিলেন। এই কথা আমি আগেই জানতাম। হয়তো সে তোমাকে খুন করত। তুমি খুব বেঁচে গেছো। অবিনাশ, ভগবান আমাকে খুব শিক্ষাই দিলেন। ও, এই শিক্ষা জীবনে ভুলবো না। অবিনাশবাবু ধীরে ধীরে গাত্রোত্থান করে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন। বাইরে এসেই রামচরণের সঙ্গে তাঁর দেখা হলো। তিনি তাকে শুধলেন, রামচরণ, কোনো লোক আজ তোমার বাবুকে একখানা চিঠি দিয়ে গেছে? না, অবিনাশবাবুর মন আবার সন্দেহের দোলায় দোলে উঠল। তবে তবে কি জয়ন্ত আসল কথা তার কাছে লুকোলে? তবে কি ও রাস্তার বাড়ি দিয়ে 3 কোটি নিজেই লুকিয়ে এসে চিঠিখানা জয়ন্তকে দিয়ে গেছে? কিংবা জয়ন্তের সামনে বসে এই চিঠিখানা লিখেছে? তাহলে তো ব্যাপার বড় সুবিধের নয়। অবিনাশবাবু ফিরে এসে নিজের আপিস ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন। শরীর বড় শ্রান্ত হয়েছিল। একখানা আসনে গিয়ে বসে আজকের কথা ভাবতে ভাবতে তার 2 চোখ মুদে এলো। তার একজন মক্কেল 3 কোটির হাতে নিহত হয়েছেন। তার আর একজন মক্কেলের মাথার উপরেও বিপদের খাঁড়া ঝুলছে। 3 কোটি এখন গা ঢাকা দিয়েছে বটে, কিন্তু যে কোনো অসতর্ক মুহূর্তে আবার সে বেরিয়ে আসতে পারে মূর্তিমান মৃত্যুর মতো। তখন জয়ন্তকে কে রক্ষা করবে? এমন সময় তার প্রধান কর্মচারী অনন্তবাবুর গলা পাওয়া গেল। অবিনাশবাবু চোখ খুলে বললেন, কি অনন্ত? আগে অনেক কাজ বাকি রয়েছে, কখন করবেন? অবিনাশবাবু খানিকক্ষণ নীরবে অনন্তের মুখের পানে তাকিয়ে রইলেন। এই অনন্ত তার অনেক দিনের পুরনো ও বিশ্বাসী লোক। তার এখানে কাজ করবার আগে সে অন্যত্র হাতের লেখা পরীক্ষার কাজ করত। হাতের লেখা পরীক্ষা করতে এসেছিল অদ্বিতীয়। তার এই বিশেষ গুণটি অনেক সময়ই অ্যাটর্নি অবিনাশবাবুর অনেক কাজে লেগেছে। অফিসের অনেক কাজ বাকি আছে। থাকবে বাকি। তুমি এক কাজ করো তো অনন্ত, আমি আজ একটা অদ্ভুত ধাঁচের হাতের লেখা পেয়েছি, তুমি একবার দেখবে? এই বলে তিনি 3 কোটির লেখা সেই চিঠিখানা বার করে তার হাতে দিলেন।
অনন্ত চিঠিখানার ওপরে একবার চোখ বুলিয়ে বললে, এই কি সেই দিন করি যে জয়ন্তবাবুর সম্পত্তির উত্তরাধিকারী? এই কি কালকে খুন করে পালিয়েছে? হ্যাঁ অনন্ত, এই সেই তিন কড়ি। শুনেছি হাতের লেখা দেখে লোকের চরিত্র বোঝা যায়। দেখো দেখি, এই চিঠিখানা পড়ে তিন কড়ির চরিত্র তুমি কিছু বুঝতে পারো কি না? এ হাতের লেখাটা অদ্ভুত বটে। আচ্ছা, আপনার কাছে জয়ন্তবাবুর কোনো চিঠি আছে? আমি একবার দেখব। আছে বই কি, এই টেবিলের টানাতেই আছে। কি আশ্চর্য ব্যাপার অনন্ত! আর তুমি ও চিঠি দুখানা একসঙ্গে মিলিয়ে কি দেখছো? অনন্ত সে চিঠিখানা টেবিলের ওপর 3 কড়ির চিঠির পাশে রাখলেন। তারপর মিনিট 5 পরীক্ষা করে যেন নিজের মনেই মৃদু স্বরে বললে, আশ্চর্য ব্যাপার মশাই, আমি কিছুই বুঝতে পারছি না। এই চিঠি দুখানা দুরকম করে লেখা পড়ে, কিন্তু আমার মনে হয় এ দুখানা চিঠি একই হাতের লেখা। ভারী আশ্চর্য তো। আগে হ্যাঁ মশাই, কোথায় জয়ন্তবাবু আর কোথায় তিন কড়ি? মানব আর দানব। অনন্ত, মনে রেখো চিঠিখানা গোপনীয়। অবিনাশবাবু তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে 3 কড়ির চিঠিখানা লোহার সিন্দুকের মধ্যে পুরে ফেললেন। তারপর বিবর্ণ মুখে সভয়ে নিজের মনে বলে উঠলেন, কি একটা নরপিশাচের জন্য জয়ন্ত এই চিঠি চাল করেছে? তার দেহের রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। দিনে দিনে অনেক দিন কেটে গেল। কুমার মনমোহন চৌধুরীর হত্যার কোনো কিনারাই হলো না। পুলিশ থেকে 1000 টাকা পুরস্কার ঘোষণা করা হলো, কিন্তু 3 কড়ির টিকিটই পর্যন্ত কেউ দেখতে পেলে না। পৃথিবী যেন তাকে একেবারে গ্রাস করে ফেললে। পুলিশ একে একে তার জীবনের অনেক ঘটনায় আবিষ্কার করেছে। সে যাদের সাথে মেলামেশা করত তাদের মধ্যে একজন ভদ্রলোক ছিল না, এবং অনেকেই ছিল জেল ফেরত দাগি আসামি। তাদের সঙ্গে মিলে সে সেসব জঘন্য নিষ্ঠুর কাজকর্ম করত, তা শুনলেও মন ঘৃণায় ও ভয়ে পরিপূর্ণ হয়ে যায়। জয়ন্তর জন্য অবিনাশবাবুর দুর্ভাবনা এখন অনেকটা কমে এসেছে, কারণ 3 কড়ির ঘূর্ণিত মূর্তি আর বন্ধুর আশেপাশে ঘোরাফেরা করে না। তিনি মনে করলেন অমঙ্গল থেকেই মঙ্গলের জন্ম হয়। কুমার মনমোহন চৌধুরীর জীবন নষ্ট হলো বটে, কিন্তু তার বিনিময়ে ডাক্তার জয়ন্তের জীবন ভীষণ এক রাহুর গ্রাস থেকে মুক্তি লাভ করল। ডাক্তার জয়ন্ত আবার তার আগেকার স্বভাব ফিরে পেলেন। বরাবরই তিনি দানশীল ছিলেন। গরিবের দুঃখ কষ্ট দেখলেই মুক্ত হস্তে দান করতেন। তার উপরে এখন তার ধর্মানুরাগও হঠাৎ যেন আরও প্রবল হয়ে উঠল। প্রতিদিন সন্ধেবেলায় তার বৈঠকখানায় আবারও নিয়মিতভাবে বন্ধুর আসর বসতে লাগলো, এবং সে আসরে জয়ন্ত এখন ধর্মের কথা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করতে ভালোবাসেন। এইভাবে 2টি দীর্ঘ মাস কেটে গেল বেশ নিরাপদে। তারপর অবিনাশবাবুর মনে আবার একটা খটকা লাগলো। একদিন সন্ধেবেলায় তিনি নিয়ম মতো জয়ন্তের বাড়িতে গিয়ে হাজির হলেন। বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতেই রামচরণ এসে খবর দিলে বাবুর শরীর ভালো নয়, তিনি কারুর সঙ্গে দেখা করবেন না। পরদিন ও তারপর আরও 3 দিন জয়ন্তের বাড়িতে গিয়ে অবিনাশবাবু এইভাবেই ধুলো পায়ে ফিরে এলেন। তখন তিনি একটু আশ্চর্য হয়ে ব্যাপার কি জানবার জন্যে ডাক্তার করুণার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। করুণার বাড়ি থেকে যদিও তাকে ধুলো পায়ে ফিরে আসতে হলো না, কিন্তু ভেতরে গিয়ে বন্ধুর চেহারা দেখে তার চক্ষু স্থির হয়ে গেল। বিছানার ওপরে স্থির হয়ে করুণা শুয়ে আছেন, কিন্তু তার অমন যে ধপধপে গায়ের রং আজ যেন কালি মাখা হয়ে গেছে। এই কয়দিনের ভিতরেই তিনি যেন বুড়ো হয়ে পড়েছেন, এবং তার মুখের ওপরে ফুটে উঠেছে আসন্ন মৃত্যুর অপচ্ছায়া। করুণা, এ কি তোমার একই চেহারা হয়েছে? আমি দারুণ আঘাত পেয়েছি অবিনাশ, দারুণ আঘাত। এ আঘাত আমি বোধহয় আর সামলাতে পারবো না। আমি ডাক্তার, সুতরাং বেশ বুঝতে পারছি আমার জীবনের কোনোই আশা নেই। মরতে আমি চাই না অবিনাশ, কিন্তু মরতে আমাকে হবেই। ব্যাপার যে কি কিছুই বুঝতে পারছি না। এদিকে তোমার অসুখ, ওদিকে জয়ন্তের অবস্থাও। করুণার মুখের ভাব এক লহমায় বদলে গেল। একখানা কম্পমান হাত তুলে অত্যন্ত বিরক্তভাবে উচ্চ স্বরে তিনি বললেন, থামো থামো, ও নাম আমার কাছে আর করো না। আমার মতে জয়ন্তর মৃত্যু হয়েছে, মরা লোকের নাম আমি শুনতে চাই না। অবিনাশবাবু মনে করলেন করুণার সঙ্গে জয়ন্তের নিশ্চয়ই খুব ঝগড়া হয়েছে। তিনি শান্ত স্বরে বললেন, ছি করুণা, পাগলামি করো না।
জয়ন্তের সঙ্গে যদি তোমার কিছু মনোমালিন্য হয়ে থাকে তাহলে দুদিনেই তা দূর হয়ে যাবে। কি হয়েছে সব আমাকে খুলে বলো। কি হয়েছে সে কথা তুমি তাকেই জিজ্ঞাসা করে দেখো। জয়ন্ত আমার সঙ্গে দেখা করতে রাজি নয়। এ কথা শুনে আমি আশ্চর্য হলুম না, কিন্তু আমি তোমাকে কিছুই বলতে পারবো না। আমার মৃত্যুর পরে তুমি হয়তো সব কথাই জানতে পারবে, কিন্তু এখন নয়। অবিনাশ, তুমি বসো, অন্য কথা কও, কিন্তু দোহাই তোমার, জয়ন্তর নাম আমার কাছে করো না। আমি কিছুতেই তা সইতে পারবো না। সেদিন বাড়িতে ফিরে এসে অবিনাশবাবু জয়ন্তকে একখানা চিঠি লিখে জানতে চাইলেন যে করুণার সঙ্গে কি নিয়ে তার মনান্তর হয়েছে, আর কেনই বা তিনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইছেন না। ভাই অবিনাশ, আমাকে তুমি ক্ষমা করো। করুণার সঙ্গে কেন যে আমার মনান্তর হয়েছে তার কারণ আমি তোমাকেও বলতে পারবো না, তবে এইটুকু জেনে রেখো, আমাদের এই মনোমালিন্য এ জীবনে আর দূর হবার নয়। করুণাকে আমি কোনো কিছুর জন্য দায়ী করছি না, কিন্তু তার সঙ্গে আমার আর দেখা না হওয়াই দুজনের পক্ষেই মঙ্গল। এখন থেকে আমি সকলকার চোখের আড়ালেই বাস করব। যদি তোমার সঙ্গে দেখা না হয় তাহলে তুমি আমার বন্ধুত্বে যেন সন্দেহ করো না। আমাকে তুমি অবাধে নিজের পথে এগিয়ে যেতে দাও। আমি এখন সখ্যাত সলিলে ডুবে মরছি, যে বিভীষিকার যে যন্ত্রণার ভিতর দিয়ে আমার নিশিদিন কাটছে, পৃথিবীতে তা অসম্ভব বলেই মনে হয়। আমি যদি পাপী হই তবে পাপের শাস্তিও ভোগ করছি আমি। এরপরে তুমি আমার এই উপকারটি কেবল করতে পারো, আমার মৌনব্রত ভাঙবার চেষ্টা করো না। চিঠিখানা হাতে করে অবিনাশবাবু অবাক হয়ে ভাবতে লাগলেন, ই আবার কি হলো? আপদ 3 কোটি তো কোন চুলোয় দূর হয়েছে। জয়ন্ত আবার আগেকার মানুষ হয়ে দাঁড়িয়েছিলেন, তার মুখ আবার হাসি খুশি ও শান্তিতে ভরে উঠেছিল, কিন্তু আচম্বিতে আবার এই অভাবিত পরিবর্তন কিসের জন্য? জয়ন্ত উন্মাদ রোগের দ্বারা আক্রান্ত হয়নি তো, কিন্তু তাই বা কেমন করে হবে? করুণার কথা শুনে বেশ বোঝা যায় এর ভিতরে অন্য কোনো রহস্যময় কারণ আছে। 1 সপ্তাহ পরে অবিনাশবাবু স্তম্ভিতভাবে শ্রবণ করলেন করুণার মৃত্যু হয়েছে। পরদিন সকালে করুণার বাড়ি থেকে তার নামে একখানা সিল করা চিঠি এলো। তার উপরে করুণার হাতে লেখা রয়েছে, এর পত্র শ্রীযুক্ত অবিনাশচন্দ্র সেন ছাড়া আর কেউ খুলতে পারবেন না, কিন্তু এই পত্র তার হাতে যাওয়ার আগে যদি তার মৃত্যু হয় তাহলে পুড়িয়ে ফেলতে হবে। অবিনাশবাবু শিলমোহর ভেঙে মোড়কটা খুলে ফেললেন। তার ভিতরেও শিলমোহর করা আর একখানা পত্র এবং তার উপরে লেখা ডক্টর জয়ন্ত কুমার রায় যেদিন পরলোকগত অথবা অদৃশ্য হবেন তার আগে এই পত্র কেউ পাঠ করতে পারবেন না। অবিনাশবাবু বিস্ময়ের আর সীমা রইল না। জয়ন্তের অদ্ভুত উইলেও তার অদৃশ্য হবার সম্ভাবনার কথা আছে, করুণাও আবার সেই অদৃশ্য হওয়ার কথাই লিখেছে। এর কি সঙ্গত কারণ থাকতে পারে? জয়ন্ত কেন অদৃশ্য হবে, আর এই রহস্যময় লোকচুরিরই বা কি হেতু আছে? অবিনাশবাবুর মনে একটা প্রবল প্রলোভন জেগে উঠল। সিল ভেঙে করুণার পত্রখানা আদ্যপ্রান্ত পড়ে দেখবার জন্যে, কিন্তু তিনি অ্যাটর্নি মানুষ, শিক্ষার গুণে এই দুর্দান্ত প্রলোভনকেও সংবরণ করলেন। সে এক রবিবার বৈকালের কিছু পরে সদানন্দবাবুর সঙ্গে অবিনাশবাবু তাদের নিয়মিত ভ্রমণে বেরিয়েছেন। বেড়াতে বেড়াতে তারা আবার সেই অদ্ভুত বাড়িখানার সামনে এসে পড়লেন। সদানন্দবাবু বললেন, আমার গল্প ফুরিয়ে গেল, আর 3 কোটির দেখা পাওয়া যাবে না। বোধহয় নয়। আচ্ছা অবিনাশ, এই বাড়ির ভিতর দিয়ে জয়ন্ত ডাক্তারের বাড়ির ভিতরে যাওয়া যায়? প্রথম দিনে তুমি তো একথা আমাকে বলোনি। তা বলিনি, কিন্তু সে কথা এখন থাক। বাড়ির সদর দরজাটা খোলা রয়েছে দেখছি। এসো, একবার ভিতরে ঢুকে জয়ন্তের খবর নেওয়া যাক। অবিনাশবাবুর সঙ্গে সদানন্দবাবু বাড়ির ভিতরে প্রবেশ করলেন। উঠোনের কাছে গিয়ে উপর পানে তাকিয়েই তারা দেখতে পেলেন দোতলার একটা জানালার ধারে জয়ন্ত চুপ করে দাঁড়িয়ে আছেন। অবিনাশবাবু এত সহজে বন্ধুর দুর্লভ দেখা পেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, এই যে জয়ন্ত, কেমন আছো হে? মোটেই ভালো নয়, আমার দিন শেষ হয়ে এসেছে। দিনরাত ঘরে বন্দি থেকেই তোমার শরীর এমন কাহিল হয়ে পড়েছে। এসো এসো, জামা কাপড় ছেড়ে বাইরে এসো। চলো, আমাদের সঙ্গে খোলা হাওয়ায় খানিকক্ষণ বেরিয়ে আসবে। চলো। হ্যাঁ, আমারও তোমাদের সঙ্গে বাইরে যাবার ইচ্ছে হচ্ছে, কিন্তু না 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 না, তা অসম্ভব, অসম্ভব, একেবারেই অসম্ভব। বেশ তো, তাহলে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে খানিকক্ষণ গল্প করা যাক।
জয়ন্ত মৃদু হাসি হেসে বললেন, সে কথা মন্দ নয়, কিন্তু বলতে বলতেই আচম্বিতে তার মুখের ওপর থেকে হাসির আলো যেন তপ করে নেমে গেল, এবং তার বদলে সেখানে ফুটে উঠল এমন ভয়ঙ্কর নিরাশা ও বিভীষিকার ভাব যে অবিনাশবাবু ও সদানন্দবাবু দুজনেরই বুক যেন স্তম্ভিত হয়ে গেল, এবং উপরকার জানালাটাও সশব্দে বন্ধ হয়ে গেল। কিন্তু তারা যেটুকু দেখেছিলেন সেইটুকুই যথেষ্ট। তারা সেখানে আর এক মুহূর্তও দাঁড়াতে পারলেন না। দ্রুতপদে বাইরে বেরিয়ে এসে বাড়িখানাকে পিছনে ফেলে তাড়াতাড়ি অনেকটা এগিয়ে গেলেন। কি ভয়ানক, কি ভয়ানক! সদানন্দবাবু গম্ভীর মুখে কেবল মাথা নেড়েই সায় দিলেন। রাত্রে খাওয়া দাওয়ার পর অবিনাশবাবু একখানা ইজি চেয়ারে শুয়ে বিশ্রাম করছিলেন। এমন সময় অতিশয় বিবর্ণ মুখে জয়ন্তর পুরনো চাকর রামচরণ এসে হাজির। তার মুখের দিকে তাকিয়েই অবিনাশবাবু সচমকে বললেন, কি রামচরণ, তোমার বাবুর কি অসুখ করেছে? কি হয়েছে জানি না, কিন্তু একটা কিছু হয়েছেই। অমন করে বললে চলবে না, আমাকে ভালো করে বুঝিয়ে দাও। বাবু আজকাল কিরকম মানুষ হয়েছেন আপনি তো সব জানেন। প্রায় তিনি ঘরের দরজা জানলা বন্ধ করে বসে থাকেন। অন্য বারে বাবু মাঝে মাঝে এক আধবার বাইরে বেরোতেন, কিন্তু আজ এক সপ্তাহের ভেতরে ঘরের দরজা তিনি একবারও খোলেন। তাই আমার বড় ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? আমার মনে হয় বাবুর কোনো অনিষ্ট হয়েছে। আহ, কি যে বলো তার ঠিক নেই। অনিষ্ট আবার কি হবে? আমার বলতে ভরসা হচ্ছে না বাবু। তার চেয়ে আপনি নিজেই গিয়ে বরং সব দেখে আসবেন, চলুন। অবিনাশবাবু আর দ্বিরুক্তি না করে তখনই উঠে জামা কাপড় পরে রামচরণের সঙ্গে বেরিয়ে পড়লেন। শীতের কনকনে রাত, চাঁদের মুখ মরার মতো হলদে হাওয়া যেন বরফ জলে স্নান করে কাঁদতে কাঁদতে বয়ে যাচ্ছে। ঠকঠক করে কাঁপতে কাঁপতে অবিনাশবাবুর পথের পর পথ পার হয়ে গেলেন, কিন্তু কোনো জনপ্রাণীর সাড়া নেই। আজকের এই কুয়াশামাখা শীতার্ত রাত্রে পৃথিবী থেকে যেন সমস্ত জীবনের চিহ্ন মুছে দিয়েছে। এই সমাধির স্তব্ধতা অবিনাশবাবুর ভালো লাগলো না। শীত ছোঁয়া যায়, এ মরণের নীরবতা অসহনীয়। এই স্তব্ধতা তার মনের ভিতরে যেন একটা অমঙ্গলের পূর্বাভাস এনে দিলে। জয়ন্তর বাড়ির কাছে এসে রামচরণ বললে, মা কালী যেন মুখ তুলে চান, বাবু যেন ভালো থাকেন। এই বলে সে দরজায় করাঘাত করলেন। দরজাটা ভিতর থেকে খুলে একজন দারোয়ান দরজায় ফাঁক দিয়ে অত্যন্ত ভীত একখানা মুখ বার করলেন। রামচরণ বললে, ভয় নেই মঙ্গল সিং, আমরা এসেছি। অবিনাশবাবু ভিতরে প্রবেশ করেই দেখলেন বাড়ির অন্যান্য দাসদাসী ও দারোয়ানরা সকলে মিলে এক জায়গায় দাঁড়িয়ে জটলা করছে। প্রত্যেকেরই মুখে ব্যাকুল আতঙ্কের চিহ্ন। রামচরণ বললে, এই দেখো দেখো, তোমরা এখানে দাঁড়িয়ে গোলমাল করো না। অবিনাশ বাবুকে পথ ছেড়ে দিয়ে সরে দাঁড়াও। বাবু বাবু আপনি পা টিপে টিপে আমার সঙ্গে আসুন। রামচরণের সঙ্গে সঙ্গে অবিনাশবাবু যে বাড়িতে জয়ন্তের পরীক্ষাগার আছে সেই বাড়ির ভিতরে প্রবেশ করলেন। দোতলায় উঠে দুজনে পরীক্ষাগারের সামনে গিয়ে দাঁড়ালেন। পরীক্ষাগারের দরজার সম্মুখে গিয়ে রামচরণ চেঁচিয়ে বললে, বাবু, অবিনাশ বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। এ তাকে বলো কি, যাও, আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না। রামচরণ অবিনাশবাবুকে নিয়ে আবার নিচে নেমে গেল। তারপর আবার বললে, হ্যাঁ, এখন বলুন তো বাবু, ঘরের ভিতর থেকে যে গলার আওয়াজটা শুনলেন সেটা কি আমাদের বাবুর গলার আওয়াজ? জয়ন্তের গলার আওয়াজ অন্যরকম শোনালো বটে। অন্যরকম? হ্যাঁ, অন্যরকম শোনাবেই তো। আজ 20 বছর এখানে চাকরি করছি, বাবুর গলার আওয়াজ আমি চিনি না। ও কখনোই আমার বাবুর গলার আওয়াজ নয়। এ ভারী আশ্চর্য কথা। ধরো তোমার কথাই যদি সত্যি হয়, জয়ন্তকে যদি সত্যিই কেউ খুন করে থাকে, তাহলে খুনি পালিয়ে না গিয়ে এই ঘরের ভেতরেই বসে থাকবে কেন? রামচরণ, তোমার সন্দেহের কোনো মানেই হয় না। বাবু,
দেখছি আপনি সহজে আমার কথায় বিশ্বাস করবেন না। বেশ বেশ, তাহলে আরও শুনুন। বাবু কিংবা বাবুর নামের যে হতভাগা লোকটা ওই ঘরের মধ্যে আছে, সে আজ 7 দিন ধরে খালি ওষুধ ওষুধ বলে চিৎকার করছে। জানালা গলিয়ে ওষুধের নাম লিখে রোজই সে কাগজের পর কাগজ ফেলে দেয়। আর আর তাই নিয়ে সারা শহরের সমস্ত ওষুধের দোকানে ছোটাছুটি করে আমাকে মরতে হয়, কিন্তু কোনো ওষুধই ও লোকটার পছন্দ হয় না। ওরকম কোনো কাগজ তোমার কাছে আছে? রামচরণ নিজের ফতুয়ার পকেটের ভিতর থেকে একখানা কাগজ বার করে দিলেন। কাগজখানা নিয়ে অবিনাশবাবু খুব মন দিয়ে পড়তে লাগলেন। জয়ন্ত কোনো ঔষধালয়ের মানিককে লিখেছেন। আপনি যে ওষুধটি পাঠিয়েছেন তা একেবারেই অকেচো। 2 বছর আগে আমার ফরমাসে আপনি এই ওষুধটি অনেক বেশি পরিমাণে আনিয়ে রেখেছিলেন। সেবারে যেখান থেকে ওষুধ আনানো হয়েছিল আবার সেইখানেই ভালো করে খোঁজ নেই। একেবারে খাঁটি ওষুধ না হলে আমার চলবে না। এই ওষুধ যে আমার কতটা দরকারি সে কথা বোধহয় আপনি ভালো করে বুঝতে পারেননি। এই ওষুধই আমি চাই, যেখান থেকে পারেন আনিয়ে দিন। এই জন্য যত টাকা খরচ করতে হয় তা করতে আমি রাজি আছি। এই হাতের লেখা যে জয়ন্তের, তাতে আর কোনোই সন্দেহ নেই। হ্যাঁ, হাতের লেখাটা তারই মতন দেখতে বটে, কিন্তু হাতের লেখাটা নিয়ে কি হবে? আমি যে লোকটাকে সচক্ষে দেখেছি। সচক্ষে দেখেছো? হ্যাঁ, একদিন ঘরের দরজা দৈব গতিকে খোলা ছিল। হঠাৎ আমি এইখানে এসে পড়ি। আমাদের বাবু আমার দিকে পিছন ফিরে টেবিলের সামনে দাঁড়িয়ে কতকগুলো ওষুধের শিশি নিয়ে নাড়াচাড়া করছিলেন। তিনি আমার পায়ের শব্দে চমকে মুখ তুলে তাকেই শট করে অদৃশ্য হয়ে গেলেন। আমি চকিতের জন্যে তাকে দেখেছিলুম, কিন্তু সেইটুকুর মধ্যে যা দেখলুম তাতে আমার মাথার চুলগুলো পর্যন্ত ভয়ে খাড়া হয়ে উঠল। বাবু, তিনি যদি আমাদের মনিব হবেন তাহলে মুখে তিনি মুখোশ পরেছিলেন কেন? তিনি যদি আমাদের মনিব হবেন তাহলে আমার সম্মুখ থেকে অমন ইঁদুরের মতো পালিয়ে গেলেন কেন? আমি কি তার পুরনো চাকর নই? ব্যাপারটা এতক্ষণে আমি বুঝতে পেরেছি। তোমার বাবুর মুখে বোধহয় হঠাৎ কোনো রোগের চিহ্ন ফুটে উঠেছে, সেজন্যই তিনি মুখোশ পরে আছেন, কারোর সঙ্গে দেখা করছেন না, আর ওষুধ আনবার জন্য বারবার লোক পাঠাচ্ছেন। এছাড়া আর কিছু কারণ থাকতে পারে না। রামচরণ, মিছেই আমরা ভয় পেয়েছি। না বাবু, তিনি কখনো আমাদের মনিব নন। আমাদের বাবু লম্বা চওড়া, আর এ লোকটা বেটে, দেখতে ঠিক বামনের মতো। আপনি কি বলতে চান 20 বছর এখানে থেকেও আমার বাবুকে দেখতে আমি ভুল করব? তুমি যখন এত জোর করে বলছো, তখন তোমার কথা আমাকে মানতেই হবে। বেশ, আমি না হয় পরীক্ষাগারের দরজা ভেঙে ফেলবারই ব্যবস্থা করছি। তাই করুন বাবু, তাই করুন। আমি এখনই আপনাকে কুড়ুল এনে দিচ্ছি। রামচরণ তাড়াতাড়ি একখানা কুড়ুল নিয়ে এসে হাজির করলেন। হ্যাঁ, আরেক কথা, তুমি যাকে দেখেছো তাকে চিনতে পেরেছো কি? আপনি যখন জিজ্ঞেস করছেন তখন বলতে হয়। সে আর কেউ নয়, 3 কড়ি বটব্যাল। কি বললে? হ্যাঁ, ঘরের ভিতরে আমি 3 কড়ি বটব্যালকেই দেখেছি। তার ভাব ভঙ্গি আর চলবার ধরন কীরকম অদ্ভুত তা তো আপনি জানেন। আমাকে দেখে ঘরের ভেতর থেকে সে যখন অদৃশ্য হলো, তখন আমার মনে হলো ঠিক যেন একটা বটজাতের বাঁদর লাফ মেরে পালিয়ে গেল বাবু। আমি হলফ করে বলতে পারি সে ওই 3 কড়ি ছাড়া আর কেউ নয়। এতক্ষণে তোমার কথায় আমার বিশ্বাস হচ্ছে। রামচরণ, 3 কড়ি হচ্ছে মূর্তিমান শনি। সে যক্ষুনি তোমার বাবুর সঙ্গে সঙ্গে মিশেছিল, তক্ষুনি আমি বুঝেছিলাম যে তোমার বাবুর অদৃষ্ট ভালো নয়। হ্যাঁ, 3 কড়ি নিশ্চয়ই আমার বন্ধুকে খুন করেছে,
আর হয়তো কোনো পুরো কারণে জয়ন্তের ঘরেই লুকিয়ে আছে। এখন আমাদের যা কর্তব্য তাই করি। এসো, লোকজনদের ডাকো। রামচরণের হাঁকাহাঁকিতে দারোয়ান ও অন্যান্য ভৃত্যরা সেখানে এসে হাজির হলো। তোমরা সবাই লাঠিসোঁটা নিয়ে তৈরি হও। জনকয়ে লোক আমাদের সঙ্গে থাকো, আর বাকি সবাই এই বাড়ির খিড়কি দরজার কাছে গিয়ে পাহারা দিক। কেউ যেন সেই দরজা দিয়ে বাইরে বেরোতে না পারে। এসো রামচরণ, আমরা এবার ওপরে যাই। অবিনাশবাবু সকলকে নিয়ে দোতলায় উঠে আবার পরীক্ষাগারের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন এবং সেইখান থেকেই শুনতে পেলেন ঘরের ভিতরে কে এদিক থেকে ওদিক পর্যন্ত পায়চারি করে বেড়াচ্ছে। দিনে রাতে যখনই এখানে আসি তখনই শুনি ওর পায়ের শব্দ। এ শব্দের আর বিরাম নেই। রাতেও ঘুমায় না, ঘরময় চলে বেড়ায়। আপনি ভালো করে কান পেতে শুনে দেখুন, ও কি আমার বাবুর পায়ের শব্দ? অবিনাশবাবু শুনে বুঝলেন রামচরণের কথাই সত্য। জয়ন্তর পায়ের শব্দ অন্যরকম ঘটে। তিনি বললেন, এই পায়ের শব্দ ছাড়া আর কিছু তোমরা শুনেছ? শুনেছি, একদিন সে কাঁদছিল। কাঁদছিল? আগে হ্যাঁ বাবু, সেই স্ত্রী লোকের মতো কাতরভাবে কাঁদছিল, যেন নরক যন্ত্রণা ভোগ করছে। সে কান্না কান পেতে শোনা যায় না। অবিনাশবাবু গম্ভীর মুখে দরজার কাছে এগিয়ে গেলেন। তারপর চেঁচিয়ে বললেন, জয়ন্ত, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ঘরের ভিতর থেকে ছাড়া এলো না। জয়ন্ত, আমাদের মনে সন্দেহ হয়েছে। হয় তুমি দরজা খোলো, নয় আমরা দরজা ভেঙে ফেলবো। ঘরের ভিতর থেকে আকুলভাবে কে বলে উঠল, অবিনাশ, অবিনাশ, দয়া করো, দয়া করো, দরজা ভেঙো না। এ তো জয়ন্তের গলা নয়, এই যে 3 কড়ির গলার আওয়াজ। রামচরণ, ভাঙো দরজা। দরজার উপরে কুড়ুলের পর কুড়ুলের ঘা পড়তে লাগলো। ঘরের ভিতরে কে দারুণ আতঙ্কে তীক্ষ্ণ স্বরে পশুর মতো আর্তনাদ করে উঠল। আরো বার কয়েক কুড়ুলের ঘা খেয়েই দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল। সকলে সভয়ে উঁকি মেরে ঘরের ভিতরটা দেখবার চেষ্টা করতে লাগলো। ঘরের ঠিক মাঝখানে কার্পেটের উপরে একটা মূর্তি উপুড় হয়ে পড়ে তখনও কেন্নর মতো কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে। অবিনাশবাবুর সঙ্গে সকলে ধীরে ধীরে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালো। দেখতে দেখতে তাদের চোখের সামনেই মূর্তিটা একেবারে আড়ষ্ট হয়ে গেল। অবিনাশবাবু দেহটাকে চিৎ করে শুইয়ে দিলেন। সে দেহ 3 কড়ি বটম প্যালের। 3 কড়ির গায়ে রয়েছে জয়ন্তের জামা কাপড়। সে জামা কাপড় তার ছোট ও পেটে দেহের পক্ষে একেবারেই মানানসই হয়নি। তার মুখ তখনও কুঁচকে কুঁচকে উঠছিল বটে, কিন্তু দেহে জীবনের কোনো লক্ষণই ছিল না। তার মুঠোর ভেতর থেকে বেরিয়ে পড়েছে একটা ওষুধের শিশি। আমরা ঠিক সময় এসে পড়তে পারলাম না। একে আর আমরা বাঁচাতে পারবো না, শাস্তি দিতে পারবো না। 3 কড়ি বিষ খেয়েছে। এখন দেখা যাক জয়ন্তের দেহ কোথায় আছে। তারপর জয়ন্তর দেহের জন্য খোঁজাখুঁজি শুরু হলো। টেবিলের তলা, আলমারি, দেরাজ ও সমস্ত অলিগলি তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু জয়ন্তর দেহ কোথাও পাওয়া গেল না। তাহলে জয়ন্ত হয়তো এখান থেকে পালিয়ে গেছে। না না, ওই শয়তান আমার বাবুর দেহকে কোথাও পুঁতে রেখেছে। অবিনাশবাবুর দৃষ্টি হঠাৎ টেবিলের উপরে পড়ল। টেবিলের উপরে একটা বড় কাগজের মোড়ক রয়েছে, তার উপরে লেখা শ্রীযুক্ত অবিনাশ চন্দ্র সেন। অবিনাশবাবু তাড়াতাড়ি মোড়কটা খুলে ফেললেন। প্রথমেই তার নাম লেখা একখানা ছোট খাম ও সেই সঙ্গে একতারা কাগজ পাওয়া গেল। কাগজগুলোর ওপরে বড় বড় হরফে লেখা রয়েছে আমার উইল। সে উইলখানাও ঠিক আগেকার উইলের মতোই অদ্ভুত। আগেকার উইলের সব কথাই তার ভিতরে আছে, কেবল 3 কড়ি বটব্যারের নামের বদলে রয়েছে অবিনাশবাবুর নিজের নাম। জয়ন্ত তার সমস্ত বিষয় সম্পত্তি অবিনাশবাবুকে দান করেছেন। অবিনাশবাবুর মাথা ঘুরতে লাগলো। আপন চোখেও তিনি যেন বিশ্বাস করতে পারলেন না। অস্ফুট কণ্ঠে বললেন, ইও কি সম্ভব? 3 কড়ি আজ 7 দিন ধরে এই ঘরে রয়েছে, তবুও উইল সে ছিঁড়ে ফেলে দেয়নি। আপনাকে সামলে নিয়ে অবিনাশবাবু তার নাম লেখা খামখানা ছেড়ে ফেললেন। চিঠিখানা খুলে তার তারিখ দেখেই তিনি সচকিত স্বরে বলে উঠলেন, রামচরণ, রামচরণ, জয়ন্ত বেঁচে আছে। এই চিঠির ওপরে আজকের তারিখই লেখা রয়েছে। জয়ন্ত যদি আজকেই মারা যেত তাহলে 3 কড়ি এর মধ্যেই তার দেহকে কখনো সরিয়ে ফেলতে পারতো না। কিন্তু জয়ন্ত কেন পালালো?
তিন কোটি কেন আত্মহত্যা করলো? সমস্ত যেন ধাঁধার মতো মনে হচ্ছে। খানিকক্ষণ চিন্তিত মুখে বসে থাকবার পর অবিনাশবাবু চিঠিখানা পড়তে লাগলেন। চিঠিখানা ছোট, তাতে লেখা রয়েছে, ভাই অবিনাশ, এই চিঠিটি যখন তোমার হাতে পড়বে তখন তুমি আর আমাকে খুঁজে পাবে না। কি কারণে এবং কেমন করে আমি যে অদৃশ্য হব সেটা এখনো বুঝতে পারছি না, তবে আমার পরিণাম যে ঘনিয়ে এসেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। করুণার মুখে শুনেছি আমার সম্বন্ধে যা সত্য কথা, যেটা সে লিখে তোমার কাছে পাঠিয়েছে, এবং আমি বর্তমানে থাকতে সেই ইতিহাস তোমাকে পাঠ করতে নিষেধ করে গেছে। আমার অনুরোধ, তুমি আগে সেই ইতিহাস পাঠ করো। তাতেও যদি তোমার সন্দেহ দূর না হয়, তাহলে এই মোড়কের ভিতরে আমি আমার যে স্বীকারোক্তি লিখে গেলাম তা পড়ে দেখলেই তোমার কাছে সমস্ত পরিষ্কার হয়ে যাবে। ইতি তোমার অসুখী ও অভাগা বন্ধু জয়ন্ত। অবিনাশবাবু মোড়কের ভিতরে আর এক তাড়া কাগজ পেলেন। সেইগুলো হাতে করে নিয়ে তিনি বললেন, রামচরণ, এই কাগজগুলো অত্যন্ত গোপনীয়। এর কথা কারোর কাছে বলবার দরকার নেই। আগে এগুলো আমি পড়ে দেখি, তারপরে পুলিশে খবর দিলেই চলবে। করুণার আত্মকাহিনী বার করে অবিনাশবাবু পড়তে লাগলেন। দিন চারেক আগে একদিন সন্ধ্যাবেলায় আমি একখানা রেজিস্ট্রি করা চিঠি পেলাম। চিঠিখানা এসেছে আমার বাল্য বন্ধু ও সহপাঠী জয়ন্তের কাছ থেকে। চিঠি পেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ তার আগের রাত্রেই জয়ন্তর বাড়িতে বসে তার সঙ্গে গল্প সল্প করে ফিরে এসেছি। হঠাৎ এরই মধ্যে এমন কি ব্যাপার ঘটল যে আমাকে রেজিস্ট্রি করে চিঠি লিখবার দরকার হলো? চিঠিখানা পড়ে আমার বিস্ময় আবার আরও বেড়ে উঠল, কারণ চিঠিতে জয়ন্ত এই কথাগুলি লিখেছিল। ভাই করুণা, আমার পুরনো বন্ধুদের ভিতরে তুমি হচ্ছ প্রধান একজন। কোনো কোনো বৈজ্ঞানিক প্রশ্ন নিয়ে আমাদের মধ্যে অনেক মতভেদ হয়েছে বটে, কিন্তু আমাদের মধ্যে স্নেহ ও ভালোবাসার অভাব হয়নি কোনোদিন। তুমি যদি কোনোদিন এসে আমাকে বলতে যে জয়ন্ত, আমার জীবন আর সম্মান বিপন্ন হয়েছে, তুমি আমায় রক্ষা করো, তাহলে আমি আমার সর্বস্ব তোমাকে দান করতে পারতাম। করুণা, আমারই জীবন ও সম্মান বিপন্ন হয়েছে, তুমি আমাকে রক্ষা করো। তুমি যদি আমার কথায় কান না পাতো তাহলে আমার সর্বনাশ হবে। অবশ্য তোমার কাছ থেকে আমি যা প্রার্থনা করছি তা অন্যায় কিনা তুমি নিজেই বিচার করে দেখো। আজ সন্ধ্যায় যদি তোমার কোনো কাজ থাকে তার কথা একেবারেই ভুলে যাও। আজ তোমাকে ভারত সম্রাট আমন্ত্রণ করলেও বাড়ি থেকে তুমি এক পা বেরিও না। যে চিঠিখানা তুমি এখন পড়ছো সেইখানা হাতে করে তুমি সিধে আমার বাড়িতে গিয়ে হাজির হবে। সেখানে রামচরণ আছে, সেও আমার হুকুম পেয়েছে। রামচরণ তোমাকে আমার পরীক্ষাগারে নিয়ে যাবে। সেই ঘরে গিয়ে তুমি টেবিলের ডান দিকের দেরাজটা খুলে ফেলবে। দেরাজের নিচের তাকে একটি কালো রঙের বাক্স আছে। সেই বাক্সটি নিয়ে খুব সাবধানে তুমি আবার তোমার নিজের বাড়িতে ফিরে আসবে। এই কথাগুলি তুমি অক্ষরে অক্ষরে পালন করো। আমার এই চিঠি নিশ্চয়ই তুমি সন্ধ্যার সময় পাবে। তারপর গাড়ি করে আমার বাড়িতে গিয়ে ফিরে আসতে তোমার বেশিক্ষণ লাগবে না। সুতরাং আমি ধরে নিতে পারি দুপুর রাতে তুমি নিজের বাড়ির ভিতরেই থাকবে, এবং আশা করি তখন তোমার বাড়ির চাকর বাকর ও অন্যান্য লোকজন কেউ জেগে থাকবে না। কিন্তু তুমি জেগে থাকো আর একলা থাকো। রাত 12টা বাজলেই আমার এক দূত তোমার কাছে গিয়ে হাজির হবে, এবং তোমার কাছে সে আমার নাম করলেই তুমি সেই কালো বাক্সটা তার হাতে সমর্পণ করো। এই কাজগুলি করলেই তোমার কর্তব্য শেষ হবে। সাবধান, এর মধ্যে যেন একটিও গলদ না হয়, কারণ তোমার সামান্য ভুল চোখেই আমার জীবন পর্যন্ত নষ্ট হতে পারে। আমার এই অদ্ভুত প্রার্থনা শুনে তুমি বিস্মিত হবে নিশ্চয়ই, কিন্তু বন্ধু, যতই বিস্মিত হও আমার কথার অবহেলা করো না। আমি এক অজানা অচেনা জায়গায় বিপদ সাগরে ভাসছি। একমাত্র তুমিই আমাকে কুলে এনে তুলতে পারো। করুণা, তোমার বন্ধুকে রক্ষা করো। ইতি তোমার বিপন্ন বন্ধু জয়ন্ত। পত্রখানা পড়ে প্রথমে আমি ভাবলাম জয়ন্ত একেবারে পাগল হয়ে গেছে, কিন্তু তারপরেই মনে হলো এখনও যখন তার পাগলামির চাক্ষুষ পরিচয় পাইনি, তখন জয়ন্তর কথা মতো কাজ আমাকে করতে হবেই। তখনই উঠে গাড়ি করে জয়ন্তর বাড়িতে গিয়ে উপস্থিত হলো। রামচরণকে দেখে মনে হলো সে যেন আমার পথ চেয়েই দাঁড়িয়ে আছে। তারপর জয়ন্তর ঘরে গিয়ে টেবিলের দেরাজ খুলে সেই কালো বাক্সটা নিয়ে আবার নিজের বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে কেমন কৌতূহল হলো কালো বাক্সের ভিতরে কি আছে তা দেখবার জন্য। বাক্সের ডালাটা খুলে ফেলল।
প্রথমেই চোখে পড়ল কতকগুলো শিশি। সেসব শিশির কোনোটার ভিতরে রয়েছে রক্তের মতো টকটকে লাল কি তরল পদার্থ, আর কোনোটাতে বা সাদা কি অন্য রঙের গুঁড়ো ওষুধ। একখানা ছোট ডায়েরির মতো বইও দেখলুম, কিন্তু তার পাতাগুলো উল্টে কিছুই বুঝতে পারলুম না। খালি কতগুলো তারিখ আর কতগুলো অঙ্ক। মাঝে মাঝে কেবল এই দুটি কথা লেখা আছে, আমার প্রতিরূপ ও একেবারে ব্যর্থতা। এই দুটি কথা আমার আগ্রহ আরো বাড়িয়ে তুললে বটে, কিন্তু আসল কোনো জানবার কথা জানতে পারলুম না। এই ওষুধের বাক্সটা আমার বাড়িতে থাকলেই যে জয়ন্তর জীবন ও সম্মান রক্ষা পাবে, এরকম কথার অর্থ কি? জয়ন্তর দূত আমার বাড়িতে এসে যখন বাক্সটা নিয়ে যেতে পারে, তখন তার নিজের বাড়িতেই সে তাকে পাঠালে না কেন? আর আমার সঙ্গে গভীর রাত্রে সকলের অগোচরেই বা সে দেখা করতে আসবে কেন? সমস্ত ব্যাপারটাই আমার কাছে মনে হলো যেন এক মস্ত প্রহেলিকা। যা হোক, তবু জয়ন্তর কথা মতো আমি বাড়ির সকলকে সেদিন সকাল সকাল ঘুমোতে যেতে বললাম। ঘড়িতে বাজল রাত 12টা। সঙ্গে সঙ্গে শুনলাম সদর দরজায় কড়া নাড়ার শব্দ। আমি নিজেই নেমে গিয়ে দরজা খুলে দিলাম। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন বামনের মতন বেটে লোক। শুধলুম, আপনি কি জয়ন্ত ডাক্তারের কাছ থেকে আসছেন? সে শুধু বললে হ্যাঁ। তাকে বাড়ির ভিতরে আসতে বললুম। সে আমার কথায় কান না দিয়ে প্রথমটা একবার পিছন দিকে চোখ বুলিয়ে নিলে। একটা পাহারাওয়ালা পায়ে পায়ে এই দিকেই আসছিল। সে তাকে দেখে কেমন চমকে উঠল, তারপর খুব তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে পড়ল। তার এমন ধারা রকম সকম আমার ভালো লাগলো না। ঘরের ভিতরে এসে উজ্জ্বল আলোতে আমি তাকে স্পষ্টভাবে দেখবার সুযোগ পেলুম। জীবনে তাকে আর কখনো দেখিনি। সে যে বেঁটে এ কথা আগেই বলেছি। তার গড়নও যেন কেমন হাড়গোড় ভাঙা দয়ের মতন, আর তার মুখটা দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এরকম বিশ্রী ভয়াল চেহারা খুব কমই নজরে পড়ে। তার চেহারা দেখলে যেমন ঘৃণা হয়, তার পোশাক পরিচ্ছদ দেখলেও তেমন হাসি পায়। তার জামা কাপড় দামি ও বিলাসীর উপযোগী, কিন্তু সে জামা কাপড় তার চেয়েও বেশি ঢ্যাঙা কোনো লোকের গায়েই মানাতো ভালো। এরকম বেঢপ দেহে এরকম সুন্দর অথচ বেমানান জামা কাপড় পরে কোনো ভদ্রলোক যে রাস্তায় বেরোতে পারে, এ ধারণা আমার ছিল না। নিজের চারিদিকে কেমন একটা ঘৃণ্য ভয়াবহ রহস্যময় আবহাওয়া সৃষ্টি করে সেই কিম্ভূত কিমাকার জীবটা যেন ঘরের ভেতর এসে দাঁড়ালো। এবং এটাও লক্ষ্য করলুম, একটা অস্বাভাবিক উত্তেজনায় তার মুখ চোখ প্রদীপ্ত হয়ে উঠেছে। সে ভাঙা ভাঙা কর্কশ্বরে আমাকে শুধালে, বাক্সটা এনেছেন কি? বাক্সটা বলতে বলতে অত্যন্ত অধীরভাবে হাত বাড়িয়ে আমার কাঁধ ধরে সে নাড়া দিতে লাগলো। তার হাতের ছোঁয়ায় আমার গায়ের ভিতরটা দিয়ে যেন খানিকটা বরফের স্রোত বয়ে গেল। আমি তার হাতখানা ধরে তাকে পিছনে সরিয়ে দিয়ে বিরক্ত স্বরে বললুম, এতটা ব্যস্ত হবেন না মশাই, থামুন। আপনি ভুলে যাচ্ছেন আপনার সঙ্গে আমার পরিচয় পর্যন্ত নেই। ইচ্ছে করেন তো বসতে পারেন, বলে আমি নিজেই আগে আসন গ্রহণ করলুম। লোকটা নিজেকে সামলে নিয়ে বেশ ভদ্রভাবেই বললে, মাফ করুন বাবু, আমার অন্যায় হয়েছে। ব্যাপারটা এতই গুরুতর যে আমি আর ধৈর্য ধরতে পারছি না। বুঝতেই পারছেন তো জয়ন্তবাবু কি জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। তার টেবিলের দেরাজে একটা কালো বাক্স, মানে কি আর বলি। তার অবস্থা দেখে আমার মায়া হলো। টেবিলের দিকে আঙুল দিয়ে দেখিয়ে আমি বললুম, বাক্সটা ওইখানেই আছে, দেখতে পাচ্ছেন তো? সে এক লাফ টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। তারপরেই একটা ঢোক গিলে বুকের ওপর হাত দিয়ে থেমে পড়ল। তার অবস্থা দেখে আমার ভয় হলো। সে এখনই মারা পড়বে, নয়তো পাগল হয়ে যাবে। আমি বললুম, মশাই নিজেকে সামলে নিন। আমার পানে তাকিয়ে সে একটা ভীতিকর হাসি হাসলে। তারপর টেবিলের ওপর থেকে টপ করে বাক্সটা তুলে নিয়ে তার ডালাটা ফেললে খুলে। বাক্সের ভিতরে দৃষ্টিপাত করে বিপুল আনন্দে সে এমন চিৎকার করে উঠল যে আমি একেবারে স্তম্ভিত হয়ে গেলুম। তারপর সে সহজভাবেই বললে, আপনার ঘরে একটা মেজার গ্লাস আছে? আমি তার প্রার্থনা পূর্ণ করলুম। আমার দিকে কৃতজ্ঞ দৃষ্টিপাত করে সে গেলাসের ভিতরে খানিকটা রাঙা তরল পদার্থ ঢেলে তাতে আবার কিছু সাদা গুঁড়ো মিশিয়ে দিলে। জলের সোডা ঢাললে যেমন হয়, গেলাসের ভিতর তরল জিনিসটা তেমনি বুড়বুড়ি কাটতে লাগলো। তারপর সেই রাঙা রঙটা প্রথমে কমলা ও পরে পাতলা সবুজে পরিণত হলো।
লোকটা তখন তীক্ষ্ণ দৃষ্টিতে গ্লাসের ভিতরে এই পরিবর্তন লক্ষ্য করছিল। এখন গ্লাসটা টেবিলের ওপর রেখে দিয়ে সে আমার দিকে চেয়ে চোখ তুলে মৃদু হাস্য করলে। তা এখন আপনি কি করতে চান? এই গ্লাসটা হাতে করে আমাকে কি বাড়ির ভেতর থেকে বেরিয়ে যেতে বলবেন? না এরপরে আমি কি করব সেটা দেখবার জন্য আপনার কৌতূহল হচ্ছে? বেশ করে ভেবে জবাব দিন, কারণ আপনি যা বলবেন আমি ঠিক তাই করব। অবশ্য আমি এখানে থাকি আর না থাকি তাতে আপনার লাভও নেই অলাভও নেই। তবে যদি আপনি ইচ্ছে করেন তাহলে আমি এক্ষুনি আপনার জ্ঞানচক্ষু খুলে দিতে পারি। আমি খুব কঠোরস্বরে কথা কইবার চেষ্টা করে বললুম, মশাই, আপনি হেয়ালির ভাষায় কথা কইছেন, ওরকম কথায় কেউ বিশ্বাস করবে না। কিন্তু আপনাদের এই অদ্ভুত লুকোচুরির ভেতরে আমিও জড়িয়ে পড়েছি। এখন শেষ পর্যন্ত না দেখে আর ছাড়বো না। হ্যাঁ করুণা, বেশ কথা বলেছ, কিন্তু শোনো, এখনই যা দেখবে সেটা কেবল তুমিই দেখবে, সে কথা কেউ যেন ঘুণাক্ষরও জানতে না পারে। তুমি বড় অবিশ্বাসী না করুণা? তোমার সংকীর্ণ মন আমার বৈজ্ঞানিক মত মানেনি। দ্রব্যগুণের কথা তো হেসেই উড়িয়ে দিয়েছ। আজ সচক্ষে বিজ্ঞানের শক্তি দেখো। ওষুধের গেলাসটা সে ঠোঁটের কাছে তুলে এক চুমুকেই শেষ করে ফেলল এবং আর্তস্বরে চিৎকার করে উঠল। তারপর সে ঘুরতে ঘুরতে ও টলতে টলতে পড়ে যেতে যেতে টেবিলের একটা কোণ দুই হাতে চেপে ধরে নিজেকে কোনো ক্রমে সামলে নিলে এবং আড়ষ্ট চোখে ঘন ঘন হাঁপাতে লাগলো। তারপর সে কি বিভৎস স্বপ্নই আমার চোখে জেগে উঠল। আমি যেন সচক্ষেই দেখলুম তার দেহ ক্রমেই ফুলে বড় হয়ে উঠছে এবং তার আগেকার দেহের গড়ন যেন ক্রমেই বদলে মিলিয়ে যাচ্ছে। তারপরে যা দেখলুম তাতে আমি আর স্থির থাকতে পারলুম না। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে দুপা পিছিয়ে গিয়ে দেয়ালের উপর পিঠ রেখে দাঁড়িয়ে ভীষণ আতঙ্কে আমি বারবার চেঁচাতে লাগলো, ভগবান ভগবান ভগবান। আমার চোখের সম্মুখে দাঁড়িয়ে যেন মৃত্যুর ভিতর থেকে জীবন লাভ করেই বিবর্ণ মুখে অন্ধের মতো শূন্যে দুই হাত বাড়িয়ে যে মূর্তি একটা অবলম্বন খুঁজছে, সে আর কেউ নয়, আমার বন্ধু জয়ন্ত। তারপর জয়ন্ত আমার কাছে বসে তার যে দীর্ঘ কাহিনী বর্ণনা করলে তা প্রকাশ করবার ভাষা আমার নেই। আমি যা দেখেছি, যা শুনেছি, আমার সমস্ত আত্মা এখনো সংকুচিত হয়ে আছে। আমি যা দেখেছি আর শুনেছি তা বিশ্বাস করব কিনা জানি না, কিন্তু আমার জীবনের ভিত্তি পর্যন্ত আলগা হয়ে গেছে। রাত্রে আমি ঘুমোতে পারি না। চোখের সামনে যেন একটা দারুণ আতঙ্ক সর্বদাই মূর্তি ধরে বসে থাকে। আমার জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে, তবু আমাকে বোধহয় অবিশ্বাসী হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। অবিনাশ, কিন্তু তোমাকে একটা কথা আমি বলে রাখি, নিশুত রাতে আমার ঘরে সেদিন যে জীবটার আবির্ভাব ঘটেছিল, নরহত্যাকারী 3 কোটি নামেই সে তোমাদের সকলের কাছে পরিচিত। অবিনাশ, জন্ম আমার বড় লোকের ঘরে, কিন্তু ধনীর ছেলে হলেও আমার লেখাপড়ার কোনো ত্রুটি হয়নি। লেখাপড়া সাঙ্গ করে যখন আসল জীবন শুরু করলাম, তখন আমার ভবিষ্যৎ ছিল খুবই উজ্জ্বল। আমার প্রকৃতিটা ছিল অদ্ভুত। একদিকে আমি যেমন ছিলাম এক আমোদপ্রিয় ও চপল স্বভাবের মানুষ, অন্যদিকে তেমনই গম্ভীর। এই চপলতা ও গাম্ভীর্যকে আমি কখনো এক করে ফেলতাম না। আমোদের বশে আমি এমন সব অন্যায় কাজ করে ফেলেছি, আমার প্রকৃতির গাম্ভীর্য কোনোদিন তাতে সায় দেয়নি। কিন্তু লোকের কাছে আমার এই চপল স্বভাবকে বরাবরই আমি লুকিয়ে এসেছি। লোক বরাবরই জানে যে আমি হচ্ছি একজন গম্ভীর প্রকৃতির মানুষ। হালকা আমোদ প্রমোদ পেতে কখনো কোনো অন্যায় কাজ করতেই পারি না। খুব ঘনিষ্ঠ বন্ধু আমার এই গুপ্ত আমোদের স্বভাবের পরিচয় পাননি। এইখানে সকলের চোখে এতদিন ধুলো দিয়ে এসেছি। আদিমকাল থেকেই মানুষের এই দুর্বলতা আছে, সে নিজের চরিত্রের সমস্তটা কোনোদিন সকলের সামনে খুলে দেখায়নি। সুন্দর মুখোশ পরে সে তার চরিত্রের কদর্যতা গোপন করেছে। যে শয়তান, যে সাধুর ছদ্মবেশে 10 জনের মাঝখানে আনাগোনা করে, মানুষ এই লুকোচুরি বিদ্যাতে পাকা হয়ে উঠেছে। আমি যে বৈজ্ঞানিক পরীক্ষাতে জীবনের অনেক দিন কাটিয়েছি, এ কথা তোমরা সকলেই জানো। আমি এমন সব অদ্ভুত বিষয় নিয়ে দীর্ঘকাল ব্যাপী পরীক্ষা করেছি, আর কোনো বৈজ্ঞানিক কখনো যা করেননি। আমার এই সব পরীক্ষা নিয়ে অনেকে অনেক রকম ঠাট্টা বিদ্রুপ করেছেন, কিন্তু আমি কোনোদিনই সেসব গায়ে মাখিনি। ওই অবিশ্বাসীদের মধ্যে আমাদের করুণা ছিল প্রধান একজন। মানুষের প্রকৃতির ওই দুরকম ভাবকে দুটো
সম্পূর্ণ স্বাধীন আলাদা অংশে বিভক্ত করা যায় কিনা এই নিয়ে অনেকদিন ধরে চিন্তা ও পরীক্ষা করে আসছি। আমার বিশ্বাস ছিল সাধু প্রকৃতির সঙ্গে এই অসাধু প্রকৃতির মিলন পৃথিবীর সুখ সৌভাগ্যের পক্ষে মঙ্গলজনক নয়। সাধুতা ও অসাধুতা যদি নিজেই নিজের উপযোগী মূর্তি ধারণ করে আপন আপন পথে আলাদা হয়ে চলতে পারে, তাহলে তারা অনেক অশান্তির কবল থেকে আত্মরক্ষা করতে পারে, সুযোগ্য রূপে পৃথিবীর মঙ্গলের জন্য আত্মনিয়োগ করতে পারে। কুকার্যের জন্য তাকে আরো অনুতপ্ত ও লাঞ্ছনা ভোগ করতে হয় না। নিজের মনের খুশিতে নরকের পথে এগিয়ে যেতে পারে, সুর কাছ থেকে তাকে ধমক খেতে ও বাধা পেতেও হয় না। মনের ভিতরে সু ও কুয়োর দ্বন্দ্ব নিয়ে প্রায় প্রতি কবি অনেক কথা বলেছেন। সেই দ্বন্দ্ব যাতে বন্ধ হয় এবং সু আর কু আলাদা আলাদা রূপ পায়, তাই নিয়ে আমি প্রাণপণ পরীক্ষায় প্রবৃত্ত হল। এই পরীক্ষার ভিতরের কথা নিয়ে আমি এখন আলোচনা করতে চাই না, কারণ প্রথমত যারা বৈজ্ঞানিক নন তারা আমার কথা বুঝতে পারবেন না। দ্বিতীয়ত আমার পরীক্ষা যে অসম্পূর্ণ এ কথা আজ নিজেই বুঝতে পারছি। এই অসম্পূর্ণ পরীক্ষার গুপ্ত কথা প্রকাশ করে দিলে পৃথিবীতে ভীষণ বিপ্লব উপস্থিত হবে, কেননা জগতে দুষ্ট মানুষের কোনো অভাব নেই। আজ মনে হচ্ছে পরীক্ষার এমন আংশিকভাবে সফল না হলেই সেটা হতো আমার পক্ষে মস্ত এক আশীর্বাদ। এই বিপুল পৃথিবী ও সমস্ত জীব যিনি সৃষ্টি করেছেন, সেই শক্তিমান স্রষ্টার বিরুদ্ধে কাজ করতে গিয়ে আমার আত্মাকে আমি বিপদগ্রস্ত করেছি। যেদিন আমার বিশ্বাস হলো যে পরীক্ষায় আমি সফল হয়েছি, সেদিন আমার মনে খুবই আনন্দ হলো বটে, কিন্তু নিজের উপর নিজের আবিষ্কৃত এই ওষুধটা প্রয়োগ করতে সাহস হলো না। কারণ একই আত্মার দুই প্রকৃতির ভিতর থেকে সম্পূর্ণ বিভিন্ন দুটো দেহ আত্মপ্রকাশ করবে। এটা একটা সাধারণ ব্যাপার নয়, একটু এদিক ওদিক হলে মৃত্যুর সম্ভাবনা। এমন ইতস্তত করতে করতে অনেক দিন কেটে গেল, কিন্তু শেষটাই অভাবিত আবিষ্কারের প্রলোভন আমি আর সামলাতে পারলুম না। এক অভিশপ্ত রাত্রে সমস্ত ভয় ভাবনায় জলাঞ্জলি দিয়ে দুর্জয় সাহসে আমি আমার আবিষ্কৃত এই ওষুধটা গলাধকরণ করলুম। আর তারপর সে কি ভয়ঙ্কর যন্ত্রণা! আমার দেহের সমস্ত হাড় ও মাংসে যেন কে জাঁতা কলে ফেলে পেষণ করতে লাগলো। চোখের সম্মুখ থেকে পৃথিবীর সমস্ত দীপ্তি ধীরে ধীরে নিভে গেল। কিন্তু আয়নায় নিজের চেহারা দেখে আমার মনে কোনো রকম ঘৃণা বা লজ্জা হলো না। ওই 3 কোড়িও তো আর কেউ নয়, ও যে আমি নিজে। পরে আমি নিজের মূর্তি ধারণ করে অনেকবারই শুনেছি যে 3 কোড়ি বটব্যালের চেহারা দেখে সকলেরই প্রাণে আতঙ্কের উদয় হয়। এর কারণ আর কিছুই নয়, সকল মানুষের দেহই ভালো ও মন্দে গড়া, কিন্তু একমাত্র 3 কোড়ি বটব্যালেরই দেহ হচ্ছে সম্পূর্ণভাবে মন্দ দিয়ে গড়া। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারলুম ডাক্তার জয়ন্তের বাড়িতে 3 কোড়ি বটব্যালের ঠাঁই হতে পারে না। 3 কোড়ি যখন মূর্তি ধারণ করবে তখন তাকে অন্য কোথাও গিয়ে বাস করতে হবে। তারপর দ্বিতীয়বার সেই ঔষধ গলায় ঢেলে আবার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে করতে আমি নিজের আসল মূর্তি ফিরে পেলাম। খুব ভেবে চিন্তে আত্মরক্ষার বন্দোবস্ত করতে লাগলাম। ব্রজদুলাল স্ট্রিটে একখানা বাড়ি ভাড়া নিয়ে ঘরদোর সাজিয়ে ফেললাম। নিজের চাকর বাকরদের বলে দিলুম যে 3 কোড়ি বটব্যাল বলে কোনো লোক এ বাড়িতে এলে তারা যেন তার হুকুমকে আমার হুকুম বলেই মনে করে। এমনকি নিজের 3 কোড়ির মূর্তি ধারণ করে এবার কয়েক এ বাড়িতে এসে আমার এই নতুন চেহারাটা ভৃত্যদের কাছে সুপরিচিত করে তুললুম। ডাক্তার জয়ন্তের কোনো বিপদ হলে 3 কোড়িও পাছে বিপদগ্রস্ত হয়, সেই ভয়ে তোমাকে দিয়ে একখানা নতুন উইল তৈরি করে রাখলুম। এইভাবে আটঘাট বেঁধে আমি আমার নতুন জীবনের জন্য প্রস্তুত হলুম। অনেকে নিজে নিরাপদে আড়ালে থাকবার জন্যে গুন্ডা ভাড়া করে অন্যায় কাজ করে, কিন্তু আমি হচ্ছি এই পৃথিবীর মধ্যে প্রথম লোক আপনাকে নিরাপদে রাখবার জন্য যাকে অন্যের অন্যায় সাহায্য নিতে হয়নি। ডাক্তার জয়ন্ত রূপে সৎ লোকের সমাজে সাধুভাবে মাথা তুলে বুক ফুলিয়ে আমি বেড়াতে পারি। আবার ইচ্ছা করলেই চোখের নিমেষে 3 কোড়ি সেজে
সকলের সামনে যা খুশি তাই করতে পারি, চুরি করি, জুয়া চুরি করি, আর নরহত্যাই করি। কেউ আমার এক গাছা কেশও স্পর্শ করতে পারবে না। আমাকে 2 মিনিট সময় দাও, একবার পরীক্ষাগারের ভিতরে যেতে দাও, তারপর 3 কোটি বটব্যাল উবে যাবে কর্পূরের মতো। পুলিশ নিয়ে সেখানে গিয়ে হাজির হও এবং সবিস্ময়ে চেয়ে দেখো সেখানে সহাস্য মুখে দাঁড়িয়ে তোমাদের সকলকে সাদরে অভ্যর্থনা করছে বিখ্যাত ডাক্তার জয়ন্ত কুমার রায়, যার সুনাম ও সুচরিত্রের কথা লোকের মুখে মুখে ফিরছে দিন রাত। 3 কোটি রূপে শহরের পাড়ায় পাড়ায় আমি যেসব কাজ করে বেড়াতুম, সত্যই তা হীন, নিষ্ঠুর ও ভয়ানক। কোনো মানুষই যার প্রাণে মন্দের সঙ্গে এতটুকু ভালো আছে এমন সব জঘন্য কাজ করতে পারে না। সময়ে সময়ে 3 কোটির কার্যকলাপ দেখে ডাক্তার জয়ন্ত পর্যন্ত স্তম্ভিত হয়ে যেতেন, কিন্তু ক্রমেই এসব ব্যাপার তার কাছে সহজ হয়ে উঠল। এজন্য দায়ী তিনি নন, 3 কোটি একলাই দোষী। জয়ন্ত যখন আকার ধারণ করেন তখন তার সাধুতার গায়ে তো কোনো আঁচ লাগে না, বরং 3 কোটি কোনো ভুল করে ফেললে জয়ন্ত নিজের নামের জোরে আবার তা শুধরে নিতে লাগলেন। এইভাবে তার বিবেক বুদ্ধি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। ইতিমধ্যে একদিন এক কাণ্ডের পর সলানন্দ বাবুর সঙ্গে 3 কোটির পরিচয়। তারপর যেসব ঘটনা ঘটেছে তোমার তা মনে আছে। আমি তা নিয়ে আলোচনা করব না, কেবল একদিনের কথাই বলবো। একদিন সকালে ঘুম ভাঙতেই মনে হলো আমি যেখানে আছি সেখানে থাকা আমার উচিত নয়। ব্রজদুলাল স্ট্রিটের বাড়ি হচ্ছে আমার আসল থাকবার ঠাঁই, কিন্তু তার বদলে এই যে দেখছি ডাক্তার জয়ন্তের ঘর ও বিছানা। এ বিছানায় আমি কোনোদিনই তো শয়ন করতে অভ্যস্ত নই। মনে মনে হেসে খানিকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে এই অদ্ভুত ভাবটা আমি মন থেকে মুছে ফেললুম। হঠাৎ নিজের হাতের দিকে আমার নজর পড়ল। ডাক্তার জয়ন্তের হাত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, চ্যাটালো ও মসৃণ, কিন্তু ভোরের অপ্রখর আলোকে আমি নিজের হাতের দিকে তাকিয়ে দেখলুম এ হাতখানা হচ্ছে মলিন, ছোট, রোগা, দড়ির মতন পাকানো, কালো কালো লম্বা চুলে ভরা। এ হাত হচ্ছে 3 কোটি বটব্যালের হাত। প্রায় 8 মিনিট ধরে আমার হাতের দিকে নিষ্পলক নেত্রে আমি তাকিয়ে রইলুম। বিস্ময়ের প্রথম চমক কাটার সঙ্গে সঙ্গেই দারুণ এক বিভীষিকার আমার মনটা যেন আচ্ছন্ন হয়ে গেল। খাট থেকে তড়াক করে লাফিয়ে পড়ে আমি আরশির সামনে গিয়ে দাঁড়ালুম। কি দেখলুম জানো? আরশির ভিতরে দাঁড়িয়ে আছে 3 কোটি বটব্যাল। ডাক্তার জয়ন্ত রূপে কাল রাত্রে আমি শয্যায় আশ্রয় গ্রহণ করেছিলাম, আর আজ সকালে জেগে উঠেছি 3 কোটি বটব্যাল রূপে। এই অভাবিত পরিবর্তনটা হয়েছে আমার সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধেই এবং অজ্ঞাত সারে। এখন উপায়, পরিবর্তনের কারণের কথা পরে ভাবা যেতে পারে, কিন্তু 3 কোটি বটব্যাল এখন কি করবে? এ বাড়ি থেকে ও বাড়িতে আমার পরীক্ষাগারে যেতে গেলে অনেকটা পথ পার না হলে নয়। চাকর বাকররা দেখে ফেলবে, কি মনে করবে? তারপরেই বুঝতে পারলাম 3 কোটিকে এ বাড়িতে দেখে সকলে যখন অভ্যস্ত হয়ে গিয়েছে, তখন এই অসময়েও তাকে দেখলে তারা বড় জোর খানিকক্ষণ অবাক হয়ে থাকবে। বলেও তাই, ও বাড়িতে যাওয়ার সময় রামচরণ ও অন্যান্য সকলের বিস্মিত দৃষ্টি আমার চোখ এড়ালো না। 10 মিনিট পরে ডাক্তার জয়ন্ত রূপে আবার আমি নিজের ঘরে ফিরে এলাম। সেদিন ক্ষুধা তৃষ্ণার কথা আমি প্রায় ভুলে গেলুম বললেই হয়। সারাক্ষণই দুর্ভাবনার ভিতর দিয়ে কাটতে লাগলো। কারণ কি? বিনা ঔষধে ডাক্তার জয়ন্তের দেহের ভিতর থেকে 3 কোটির আবির্ভাবের কারণ কি? অনেক ভেবে আন্দাজ করলাম, ঘন ঘন রূপান্তর গ্রহণ করে আমি বোধহয় ডাক্তার জয়ন্তর চেয়ে 3 কোটির দেহকেই সবল করে তুলেছি। এখন হয়তো 3 কোটির মূর্তিই আমার স্বাভাবিক মূর্তি হয়ে উঠবার উপক্রম হয়েছে। কিন্তু 3 কোটির মূর্তি ধারণ করে আমি যতই পৈশাচিক আনন্দ উপভোগ করি, তবু আমার পক্ষেও তাকে পছন্দ করা অসম্ভব। ডাক্তার জয়ন্ত দেশের ও দশের মাঝখানে সকলেই তাকে সম্মান করে ও ভালোবাসে। তার বন্ধু বান্ধব, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ সৌভাগ্যের অভাব নেই। আর 3 কোটি, তাকে এই পৃথিবীর সকলেই
মোরকের কীটের মতন মনে করে এবং তার গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেবার জন্য সকলেই প্রস্তুত হয়ে আছে। আমাকে যদি এই পৃথিবীতে বাঁচতে হয় তবে জয়ন্ত রূপেই বাঁচতে হবে, আর 3 কোটিকে পাঠাতে হবে চিরনির্বাসনে। মনে মনে দৃঢ় সংকল্প করলুম এবং এই সংকল্প স্থির রইল 2 মাস পর্যন্ত। তোমার নিশ্চয়ই মনে আছে যে মাঝে 2 মাস আমি সকলের সঙ্গে মন খুলে মেলামেশা করছিলাম, কিন্তু তারপরেই আবার মন খুঁতখুত করতে লাগলো। 3 রাতই আমার হৃদয় কারাগারের ভিতর থেকে 3 কোটির মুক্তি প্রার্থনা শুনতে লাগলো। তারপর আবার এক দুর্বল মুহূর্তে আমি সেই ঔষধ পান করলাম। আমার চরম দৌর্ভাগ্যের সূত্রপাত এইখানে। অনেককাল মদ্যপান বন্ধ রেখে মাতাল যদি আবার নতুন করে মদ্যপান শুরু করে তাহলে সে আর নেশার মাত্রা ঠিক রাখতে পারে না। আমারও অবস্থা হলো সেই রকম। এতদিন আমার দেহহীন অসাধু প্রকৃতি যে নিষ্ফল আক্রোশে ও অবরুদ্ধ আবেগে নীরবে হাহাকার করছিল, আজ আবার নতুন করে দেহ স্বাধীনতা লাভ করে সে একেবারে দুর্দমনীয় হয়ে উঠল। 3 কোটির মূর্তি ধারণ করে বিরাট এক পৈশাচিক উল্লাসে ও ভীষণ এক হিংসাপূর্ণ আনন্দে আমার সমস্ত দেহ মন পরিপূর্ণ হয়ে গেল। সেই সময় হতভাগ্য কুমার মনমোহনের সঙ্গে আমার দেখা, এবং তার পরিণাম তোমরা সকলেই জানো। মনমোহনের অচেতন দেহকে অসহায়ভাবে পথের ধুলোয় পড়ে থাকতে দেখেও আমার মনে কিছুমাত্র দয়ার সঞ্চার হলো না। আমি তার উপরে লাঠির পর লাঠির ঘা মারতে লাগলুম, এবং যতবারই লাঠি মারতি ততবারই আমার বুক তাণ্ডবের আনন্দেই যেন নাচতে থাকে। মারতে মারতে আমার অন্ধ আনন্দ হঠাৎ তার দৃষ্টিশক্তি ভিড়িয়ে পেল। আচম্বিতে মনে পড়ে গেল আমি এখন হত্যাকারী। ধরা পড়লে এখন আমার জীবনের কোনো দাম নেই। বিষম আতঙ্কে আমার উন্মত্ত আনন্দ বিলুপ্ত হয়ে গেল। তীরের মতো সেখান থেকে পলায়ন করলাম। ব্রজদুলা স্ট্রিটের বাসায় গিয়ে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ নষ্ট করে 3 কোটি যখন নিশ্চিন্ত হয়ে ডাক্তার জয়ন্তের পরীক্ষাগারে ফিরে এলো, তখন সে মহাপূর্তিতে একটা টপ্পা গান শুরু করে দিলে। গুনগুন করে গান গাইতে গাইতে হাসি মুখে সে ঔষধ পান করলে এবং সঙ্গে সঙ্গে মূর্তি ধারণ করলেন ডাক্তার জয়ন্ত। কিন্তু তার মুখে তখন আর হাসি ছিল না, চোখে ছিল অশ্রু জলের উচ্ছ্বাস। অনুতাপে আমার বুক ভেঙে যাচ্ছিল। আবার 3 কোটি হয়ে আমি কি গুরুতর পাপই আজি করলুম? আর নয়, আজ থেকে 3 কোটির সমাপ্তি। হে ভগবান, এ বন্য পিশুকে আর কখনো পিঞ্জরের বাইরে আনবো না, কখনো না। অবিনাশ, তুমি জানো সেই হত্যাকাণ্ডের পরে আমি কিভাবে জীবনযাপন করেছি। তোমাদের সঙ্গে আলাপ, ধর্মালোচনা ও পরোপকার ছাড়া আর কোনো দিকে আমি মনকে নিযুক্ত রাখিনি। সমস্ত অন্যায় আনন্দকে আমার মন থেকে দাঁড়িয়ে দিয়ে আমি আমার সাধু প্রকৃতির ভিতর থেকে শান্তি ও সুখের খোরাক খুঁজে পেলুম, এবং ধীরে ধীরে আমার মন থেকে অনুতাপের ভাবটা আবার মিলিয়ে গেল। কিন্তু তারপর থেকে বুকের ভিতরে নিত্যই আমার অসাধু প্রকৃতির গর্জন আবার শুনতে পেলুম। কে যেন রুদ্ধস্বরে বলছে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমার ভালোকে নিয়ে তুমি থাকো, আমাকে নিজের পথে যেতে দাও। এত সাধুতা আমার সইছে না। যদিও নরকের উৎকট আনন্দ বারে বারে আমাকে ডাকতে লাগলো, তবু সে প্রলোভনকে প্রাণপণে আমি দমন করতে লাগলো। 3 কোটির জাগরণ আর অসম্ভব। এবার জাগলে তাকে ফাঁসি কাটে ঝুলতে হবে। সেদিন সকালে এক কোম্পানির বাগানে এসে বসেছিল। কচি রোদের সোনার জলে গাছের সবুজ পাতাগুলি ঝলমল করছে। চারিদিকে পাখিদের প্রভাতী বীণার গান শোনা যাচ্ছে। আকাশের উদার নীলিমায় মেঘের ছায়া নেই। এই শান্ত প্রভাতে আমার মনের ভিতর থেকে হারানো সুখ স্মৃতির কেমন একটা দীর্ঘশ্বাস জেগে উঠল, এবং সঙ্গে সঙ্গে আমার প্রাণের ওপরে যেন কিসের একটা ধাক্কা লাগলো। মাথাটা যেন ঘুরতে লাগলো এবং চোখের সম্মুখ দিয়ে একটা অন্ধকারের বন্যা ছুটে গেল। তারপরে দেহের ভিতরে অনুভব করলাম নবীন যৌবনের উদ্দাম আবেগকে। হেঁটোয় তাকিয়ে দেখলুম আমার জামা কাপড়গুলো ঢিলে হয়ে দেহের ওপর থেকে ঝুলে পড়েছে, এবং আমার 2 হাঁটুর ওপরে আছে 2খানা পাকানো লোমশ হাত। আবার আমি 3 কোটি বটব্যাল। এক মুহূর্ত আগে ছিলাম আমি পৃথিবীতে শ্রেষ্ঠ ও বরেণ্য, আর এক মুহূর্ত পরেই হলুম সমাজের সব থেকে বিতাড়িত ফাঁসির আসামি। কিন্তু এখন ভাববার বা ভয় পাওয়ার সময় নেই। আমার ঔষধ আছে পরীক্ষাগারের ভিতরে, কিন্তু সেখানে যাব কেমন করে? 3 কোটি রূপে বাড়িতে ঢোকবার চেষ্টা করলে আমার ভৃত্যরাই এখন পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দেবে। তাহলে কি করি? তখন মনে পড়লো করুণাকে। বাগান থেকে বেরিয়ে আসছি, একটা বুড়ি ঠকঠক করে কাঁপতে কাঁপতে সম্মুখে এসে দাঁড়ালো। তার হাতের ডালায় কতগুলো দেশলাইয়ের বাক্স।
বুড়ি ভিখারির মতো স্বরে কাকুতি মিনতি করে বললে, বাবা বাবা, এক বাক্স দেশলাই কিনবে বাবা। ও কারণে রাগে আমার সর্বশরীর চলে গেল এবং বুড়ির মুখে আমি সজোরে চপেটাঘাত করলাম। হাউমাউ করে কেঁদে কুঁকিয়ে বুড়ি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। তাড়াতাড়ি একখানা গাড়ি ডাকলুম। আমার চেহারা ও কাপড় চোপড় দেখে গাড়োয়ান তার হাসি চাপতে পারলে না। দুর্জয় ক্রোধে 2 হাত মুষ্টিবদ্ধ করে আমি গাড়োয়ানের দিকে তাকিয়ে দেখলুম এবং তার ঠোঁট থেকে হাসির লীলা তখনই মিলিয়ে গেল। সে শিউরে উঠে ফিরে বসে তাড়াতাড়ি নিজের কাজে মন দিলে ভালোই করলে, নইলে সে বাঁচত না। একটা হোটেলে গিয়ে উঠলুম। হোটেলের চাকরগুলোও আমার চেহারা দেখে গেল চমকেও ভড়কে। আবার আমার সেই খুনে রাগ হতে লাগলো, কিন্তু কোনো রকমে রাগ সামলে একটা ঘরে গিয়ে আশ্রয় নিল। সেখানে বসে করুণাকে একখানা ও আমাদের ভৃত্য রামচরণকে একখানা পত্র লিখলুম। তারপরের কথা এতক্ষণে তুমি নিশ্চয়ই জানতে পেরেছ, সুতরাং আমি আর বলবার চেষ্টা করব না। নিরাপদে নিজের বাড়িতে ফিরে এলুম বটে, কিন্তু তারপর থেকে জীবন আমার দুর্বহ দুঃসহ হয়ে উঠল। দুপুরবেলায় নিজের ঘরের বিছানায় শুয়ে দিবানিদ্রার একটু আয়োজন করছি, এমন সময় আমার প্রাণের উপরে আবার সেই রকম একটা ধাক্কা লাগলো। এবারে আগে থাকতেই সাবধান হলুম। বিছানা থেকে লাফিয়ে পড়ে দ্রুত পদে পরীক্ষাগারের দিকে ছুটলুম। পরীক্ষাগারের দরজা বন্ধ করে আয়নার দিকে তাকিয়ে দেখলুম আবার আমি 3 কড়ি হয়ে গিয়েছি। এবারে খুব বেশি মাত্রায় ঔষধ খেয়ে নিজের আগেকার মূর্তিকে ফের ফিরে পেলুম বটে, কিন্তু বৃথা। খানিক পরে আবার আমার প্রাণকে ধাক্কা মেরে 3 কড়ির পুনরাবির্ভাব হলো। তারপর যতই ওষুধ খাই ও জয়ন্তের মূর্তি ধারণ করি, 3 কড়ি আর আমাকে কিছুতেই ছাড়ে না। একটু আনমনা হলেই সে এসে আমার ঘাড়ে চেপে বসে। তারপর আমার ওষুধ গেল পুড়িয়ে। নিজে নানা কৌশলে আত্মগোপন করে রামচরণকে অনেক ডাক্তারখানায় পাঠালুম, কিন্তু সে সর্বনেশে ওষুধের গুঁড়ো আর কিছুতেই সংগ্রহ করা গেল না। দেখছি 3 কড়ির ভূতকে গাড়ে করেই জীবনের শেষ নিঃশ্বাস আমাকে ত্যাগ করতে হবে। ওষুধের সামান্য একটুখানি অবশিষ্ট ছিল, তারই প্রভাবে শেষবারের জন্যে জয়ন্তের মূর্তি ধারণ করে তোমাকে এই চিঠি লিখতে বসেছি। অবিনাশ, আর আমার কোনো আশাই নেই। 3 কড়ির কি হবে? সে কি ফাঁসি কাটে প্রাণ দেবে? ভগবান জানেন। আমার আর কিছুই জানবার আগ্রহ নেই। আমার যথার্থ আমিত্বের মৃত্যু হয়েছে। 3 কড়ির অদৃষ্টের সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই। তোমাকে চিঠি লিখে যখন আমি কলম তুলে রাখবো, তখন থেকেই এই পৃথিবী থেকে অভাগা জয়ন্তের জীবন একেবারেই সমাপ্ত হয়ে যাবে। এই ছিল মানব দানব, একটি গল্প যেখানে মানুষের আড়ালে লুকানো অন্ধকার মনুষ্যত্বের মতোই ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রতিটি ছায়া, প্রতিটি নীরবতা মনে করিয়ে দেয় যেসব রহস্য অমীমাংসিত থেকে যায় এবং কিছু ভয় কখনো নিভে যায় না। গল্প শেষ হলেও মানব দানবের এখনো আপনার চারপাশে ঘুরছে। শুধু গল্প নয়, হয়তো এক একটি ছায়া, এক একটি শব্দ আপনাকে সতর্ক করছে। সাবধানে থাকুন, কারণ অন্ধকার কখনো একবার দেখালেই চলে না। আবার দেখা হবে আরেকটি হরর যাত্রায়।